Assalamu alaikum. March forward free coaching for BCS and others. ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের পূর্ব ঘোষিত একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম মার্চ ফরওয়ার্ড বেসিক ম্যাথ কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। সবসময় ভালো কিছুই আমাদের আশা করতে হয়। আমরা সারা বাংলাদেশে আজকে এটা বিশেষ দিন অতিবাহিত করছি। করোনা মহামারী বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে সারা বাংলাদেশে স্ট্রিক্ট লকডাউন আমরা অনেকদিন ধরে শুনে আসছি। এটা সম্ভবত আজকেই অনেকটা সফল লকডাউন বলা যায়, মানে মহামারী প্রতিরোধের জন্য এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য। আমরা এই দিনটাতেই, এটা আমাদের পূর্ব নির্ধারিত ছিল 1 জুলাই, বেসিক ম্যাথ কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। তো এই পেজ থেকে যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের বেসিক ম্যাথ কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রামে। আপনারা যারা দেখছেন, যারা দেখবেন, তাদের সকলকেই বলবো এটি একটি বিশেষায়িত ম্যাথ কোর্স। আমরা অনেক সময় বলি যে বিসিএস এর ম্যাথ, অনেক সময় বলি ব্যাংক জবের ম্যাথ বা প্রাইমারি ম্যাথ। অনেকভাবে ম্যাথসকে আমরা আবার অনেকভাবে আলাদা বিশেষায়ন করেছি। এই কোর্সটা হচ্ছে সবকিছুই ম্যাথসের জন্য, আর সেটা যে কোনো কম্পিটিটিভ ম্যাথসের জন্য হতে পারে, এটা একাডেমিকের জন্য ম্যাথস হতে পারে, যে কোনো দিক থেকেই এটাকে চিন্তা করা যায়, বলা যায়। তো আমরা দেখবো আজকে বেসিক ম্যাথ কোর্সের বিষয়গুলো সম্পর্কে দেখবো। ম্যাথ সম্পর্কে আরো কিছু টুকটাক আলোচনা আমাদের হবে আজকের আলোচনায়। আমি আপনাদের সবাইকে বলবো আপনারা আজকের প্রোগ্রামটি নিজেদের টাইমলাইনে প্লিজ শেয়ার করবেন, সো দ্যাট আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বন্ধুরা সবাই দেখতে পারে, এবং পরবর্তীতে আপনিও যদি চান এখানকার কোনো বিষয় আপনি রিপিট করে শুনবেন, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। আপনাদের কোনো ম্যাথ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে রাখবেন। আমরা সময় সুযোগ থাকে সাপেক্ষে আজকের আলোচকের সাথে সেই বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন, আলোচক হিসেবে আছেন মার্চ ফরওয়ার্ডের প্যানেল শিক্ষক, গণিতের প্যানেল শিক্ষক মাহমুদুল আলম স্যার। তিনি আপনারা অনেকেই তার ক্লাস করেছেন ইতিমধ্যে, আমাদের বিভিন্ন প্রোগ্রামে হয়তো তাকে আপনারা পেয়েছিলেন। আজকে আমরা তার সাথে আলোচনা করব বেসিক ম্যাথ কোর্সের বিভিন্ন বিষয়গুলো নিয়ে। তো আমরা আমাদের স্যারকে, মাহমুদুল আলম স্যারকে আজকের আলোচনায় আহ্বান করছি। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? বাসায় তো ছিলেন নাকি? আছি আলহামদুলিল্লাহ। বাসায় তো ছিলেন সারাদিন? লকডাউন দেখার জন্য বেটের হন নাই স্যার নাকি? না, বের হই নাই, জাস্ট নামাজ পড়তে গেছি, কিন্তু মেন রোডে যাই নাই আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে, বেসিক ম্যাথ কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রামে। আমরা ম্যাথসের বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমাদের সময় যতটুকু আছে তার মধ্যে। তো চলুন তাহলে আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাই। আমি শুরুতেই, মানে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাকে একটা ছোট বিষয় বলি। যারা আমাদের দর্শক শ্রোতা আছেন, মার্চ ফরওয়ার্ডের সদস্যবৃন্দ বা যারা শুনছেন, তাদের সবার জন্য এটা খুব মজার বিষয় হতে পারে। আমরা যখন ক্লাস 8-এ পড়ি, হঠাৎ করে আমাদের সমাজের ক্লাসে চলে আসতেন আমাদের একজন সমাজের শিক্ষক, অমল বাবু বলতেন। আমরা খুব ভয় পেতাম, স্যার মারধরের জন্য খুব বিখ্যাত ছিলেন আর কি। উনি আমাদের ম্যাথসের ক্লাসে চলে আসতেন। আসার পর আমরা তো খুশি, আজকে ম্যাথস করতে হবে না, উনি সমাজ পড়িয়ে চলে যাবেন, সমাজে আমাদের খুব বেশি সমস্যা হবে না। তো উনি আমাদেরকে খুব বিপদে ফেলে দিলেন। উনি বোর্ডে খুব বড় করে লিখলেন, গণিত কাহাকে বলে। এখন আমরা তো অনেক বছর গণিত করেছি ক্লাস 8 পর্যন্ত, কিন্তু গণিত কাকে বলে এই ধরনের উদ্ভট প্রশ্ন বা এই ধরনের কোনো বিষয় আমাদের মধ্যে জাগ্রত হয়নি কখনো। তো সবাই এদিক সেদিক দেখলাম, চিন্তা করলাম, কিন্তু কারো কাছে এটার কোনো উত্তর নাই। আর স্যারও এই সুযোগে কি করলেন, আমরা প্রায় 120 জনের মতো স্টুডেন্ট ক্লাসরুমে, সবাইকে এই গণিত কাকে বলে এটা না পারার বদলতে 2বারই করে দিলেন, এবং 2বারই করতে করতে 40 মিনিটের ক্লাস শেষ। ওই শিক্ষকও গণিত পারতেন কিনা পরে আমাদের আর জানার সুযোগ হয় নাই। ওনার এই যে মারতে মারতেই আমাদের গণিতের টাইম শেষ হয়ে গিয়েছিল। আপনার কাছে যদি জানতে চাই, এই প্রশ্নের উত্তর এখন আমার কাছে ঠিক ওভাবে নেই, আমি গণিতের কোনো এক্সপার্ট লোকও না। এরপর আপনার সাথে আসছে সঞ্চালনার প্রয়োজনে, গণিত আসলে কাকে বলে আপনি যদি একটু আমাদেরকে এক্সপ্লেইন করতেন। এই প্রশ্নের উত্তর পাই কিনা দেখি। গণিত অ্যাকচুয়ালি কাকে বলে
একদমই যদি ধরেন আমরা ফর্মাল ডেফিনেশনে যেতে চাই বইয়ের ভাষায়, তাহলে তো একদমই বইয়ের ভাষায় সুন্দর করে ডেফিনেশন দেয়া যাবে। তাছাড়া মানে বিষয়টা কি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে, কারণ আমি যে সমস্ত হিসাব কিতাব করতেছি, লাইক ধরেন আমরা হয়তো আমি এখন কোন একটা জিনিস কিনতে যাচ্ছি, ওটার জন্য কত টাকা লাগবে, বা কত টাকা নিয়ে গিয়েছিলাম, কত টাকা এখন আমার পকেটে আছে, কত টাকা খরচ হয়েছে, এই যে হিসাব নিকাশ যে করি আমরা, হিসাব নিকাশের বিষয়টাকেই অ্যাকচুয়ালি গণিত বলে। এখন এই হিসাব নিকাশটা কি থাকে, এটা ধরেন আমরা যদি ইন ডিটেলস বলতে চাই, জিস্ট হলো কোনো মানে হিসাব নিকাশ রিলেটেড বিষয়টাকেই গণিত বলে। এটা হইতে পারে ধরেন আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ইস্যু নিয়ে, হইতে পারে আদার্স কোনো ইস্যু নিয়ে, ন্যাশনাল কিছু কিছু কোনো কিছু নিয়ে। মানে মোট কথা আমরা কোনো একটা কিছুর যে হিসাব করি, হিসাব নিকাশ করি, যেটা এটা ব্যবসায়ীদের ক্ষেত্রে হইতে পারে, আমার দৈনন্দিন জীবনে হইতে পারে, চাকরিজীবীদের ক্ষেত্রে হইতে পারে। মোট কথা হিসাব নিকাশ রিলেটেড সমস্ত কিছুকে অ্যাকচুয়ালি আমরা গণিত বলি। মানে জিস্ট হইলো এটা। এখন এটা যদি আরো আমরা ইন ডেপথে যেতে চাই, গণিতের ব্যাপারটা অ্যাকচুয়ালি কিসের সাথে, ওই হিসাবের বিষয়টা থাকে কি, সো ডেফিনেটলি হিসাব করবেন কি দিয়ে, কিছু একটা তো লাগবে। সো এটার একদম মানে স্মলেস্ট ইউনিট হলো গণিতের হলো সংখ্যা বলি আমরা যেটাকে, বা ধরেন কি বলবো, ওই যে অঙ্কগুলা যেগুলো বলি, 0 1 2 3 এরকম করে 9 পর্যন্ত, এগুলো দিয়েই তো অ্যাকচুয়ালি আমি হিসাব করি আমার কত টাকা লাগবে বা কত টাকা আছে, কত টাকা নিয়ে গিয়েছিলাম, সেটা আমরা কিসের মাধ্যমে এক্সপ্রেস করি, এটাকে অ্যাকচুয়ালি গণিত বলে। তো গণিতের সাথে আরেকটা জরুরি শব্দ হলো পরিমাণ। আমি আবার বলতেছি শব্দটা, গণিতের সাথে আরেকটা জরুরি শব্দ কি, পরিমাণ। কারণ যখনই আমি আর আমার কোনো হিসাব নিকাশ রিলেটেড কিছু একটা আসে, সাথে সাথে আমার কি চলে আসে, ওইটার পরিমাণ। এর মানে আমার কত টাকা নিয়ে গিয়েছিলাম, কত টাকা আছে আমার, লাইক ধরেন কথার কথা আমরা হয়তো কোনো একটা ওজন রিলেটেড যদি বলি, ধান চাল বা অন্য কিছু, যেমন কথার কথা এখন আমের সিজন, আমার কত কত মন আম হলো, কত মন আম আমি বিক্রয় করলাম। তো এইটা অ্যাবসলিউটলি মানে গণিতের সাথে একদম অথপ্রতভাবে জড়িত যে বিষয়টা, তার মধ্যে একটা হলো সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা এক্সপ্রেস, এই পরিমাণটাকে আমরা এক্সপ্রেস করি অ্যাকচুয়ালি সংখ্যায়। এইটাই অ্যাকচুয়ালি গণিত। তার মানে আমরা যদি ধরেন একদম মানে অ্যাকর্ডিং টু বুকস ডেফিনেশনে যদি যেতে চাই, তাহলে গণিত অ্যাকচুয়ালি একটা সায়েন্স। তাহলে সায়েন্সের যে পার্টে আমরা কি করি, পরিমাণ, কোনো একটার ধরেন পরিমাণ বা কোনো একটা কিভাবে গঠিত হলো, যেমন কোনো একটার গঠন নিয়েও যে আলোচনা করা হয়, এটাও গণিত। কেন গঠন বলতেছি, লাইক ধরেন জিওমেট্রি তো আমরা সবাই জানি। তো আমি একটা কোনো লাইক হয়তো আমার একটা ঘরের মেজারমেন্ট করতে চাই, সো এটা অ্যাকচুয়ালি কি রিলেটেড থাকবে, তো হিসাব নিকাশ রিলেটেড। সো এই 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 ধরনের মানে সকল বিষয়কে অ্যাকচুয়ালি গণিত। জি আমরা যে প্রায় একটা জিনিস শুনি, এই ভাই, ওই জি কি বলে, গণিত এবং অঙ্কের মধ্যে আপনি তো এক্সপ্লেন করলেন যে গণিত আমরা যেভাবে প্রাত্যহিক জীবনে যেভাবে ইউজ করি, গণিতের ব্যবহার, পরিমাণ ইত্যাদি, সংখ্যা ইত্যাদি দিয়ে। আরেকটা হচ্ছে আমাদের ছোটকাল থেকে পড়া, একটা হচ্ছে অঙ্ক, আরেকটা হচ্ছে সংখ্যা, গণিত। এগুলোর মধ্যে ডিফারেন্সটা কি আসলে? অঙ্ক, গণিত বা সংখ্যা, এগুলোর মানে আলাদা বিশেষত্বটা কি? এটা এটা অ্যাকচুয়ালি কি আমরা ওই বিষয়টা হচ্ছে কি, এটা একটা বাংলা শব্দের অ্যাকচুয়ালি মানে জটিলতা আমি মনে করি আর কি। আচ্ছা কারণ ওই আচ্ছা। দুইটা জিনিসকে আমরা মিক্স আপ করে ফেলাই অনেক সময়। যেমন আমরা অ্যাকচুয়ালি ওই অঙ্কে কত পাইলা তুমি, আমরা আমাদের স্টুডেন্ট বা আমাদেরকেও আগে জিজ্ঞেস করি তুমি অঙ্কে অঙ্কে কত পাইছো। অঙ্ক নামে কোনো সাবজেক্ট নাই অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু দেখেন, এটা মানে বেশিরভাগ স্টুডেন্ট, আমি ওই পার্সেন্টাইলে যাচ্ছি না, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট বলি বা আমরা যারা এখন পাশ করে আসছি, তাদের ক্ষেত্রেও আমরা এরকম বলি না কথায় কথায়, এ আমার ওই ভাগ্নি অঙ্কে এত পাইলো। অঙ্ক বলতে অ্যাকচুয়ালি কোনো সাবজেক্ট নাই। আচ্ছা আচ্ছা। সাবজেক্টটার নাম বাংলা শব্দের হলো গণিত, আচ্ছা আচ্ছা। আর ইংলিশ হলো ম্যাথামেটিক্স। আর অঙ্ক বলতে আমরা যেটাকে মিন করি, অঙ্ক মানে হলো 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4
5, 6, 7, 8, 9 এই ব্যাপারগুলোকে বলে অ্যাকচুয়ালি অঙ্ক। এখন আমরা করছি কি, এই বিষয়টা সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে, যেহেতু ওই যে অঙ্ক করি ধরেন পাটিগণিত করতেছি, বীজগণিত করতেছি, বা অঙ্ক যেহেতু আমরা সলভ করি, এই কারণে আমরা করছি কি, এটা ওই যুগের মানে তালে তালে ওই পুরো ব্যাপারটা হচ্ছে একটা মিক্স আপ হয়ে গেছে অ্যাকচুয়ালি। মূলত সাবজেক্টের নাম হলো ম্যাথমেটিক্স বা সাবজেক্টের নাম হলো গণিত, বাংলা শব্দ। আমাদের ফরিদুল ইসলাম নামে আমাদের এক দর্শক লিখে দিয়েছে, একটা সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে, অঙ্ক হলো মৌখিক ভাষা। হ্যাঁ হ্যাঁ, লোকাল মৌখিক ভাষা। সেটাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সো অঙ্কের ব্যাপারটা জি বলুন প্লিজ, বলেন। সো ও যেটা বলতেছিলাম আর কি, আমি ধরেন ওই যে সাবজেক্ট গণিত আর হলো অঙ্ক, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। যেমন আমরা ধরেন ইকোনমিক্স আর হলো ইকোনমিক একই কথা না। ইকোনমিক্স হলো একটা সাবজেক্টের নাম, আর ইকোনমিক হলো একটা মানে অর্থনৈতিক অবস্থা মানুষের। তো অনেক সময় হয় কি, আমরা এই ছোট ছোট টার্মের জটিলতায় পড়ে যাই। সো একইভাবে ওই ম্যাথমেটিক্স বা গণিত বা অঙ্ক, এই বিষয়টাকে আমরা অ্যাকচুয়ালি ওই মিক্স আপ করে ফেলছি আর কি দুইটার সাথে। সো অঙ্ক হলো ওই যে 0 থেকে 9 পর্যন্ত এই ব্যাপারগুলিকে বলে অঙ্ক, আর গণিত হলো একটা সাবজেক্টের নাম। এই অঙ্ক রিলেটেড যে সমস্ত অ্যাক্টিভিটিস হয় যে সাবজেক্টে নিয়ে, সায়েন্সের যে শাখায়, ওইটাকে বলে হলো গণিত। আর সংখ্যা তাহলে কি হবে? সংখ্যা অ্যাকচুয়ালি সংখ্যা হয়, সংখ্যার ক্ষেত্রে একটা জটিলতা আছে। এটা তো অনেক সময় বিসিএস এ কিন্তু কোশ্চেন আসে এখান থেকে, ওই যে নিচের কোনটি অঙ্ক নয় বা নিচের কোনটি সংখ্যা নয়। তো এইখান থেকে লাইক ধরেন আমরা এইখানে ওই ডিফারেন্সটা দেখা যায় অনেক সময় আমাদের ওই অনেকেরই হয়তো জানা আছে, বা কারো কারো হয়তো ব্যাপারটা ওই ডিপলি চিন্তা না করার কারণে হয়ে যায়। সংখ্যা মানে হলো এই অঙ্কগুলির রেপ্লিকেশন করে করে আমরা যা বানাই। এর মানে লাইক ধরেন 1 আর 2 পাশাপাশি যদি লিখি তাহলে হয় 12। এই যে দুইটা অঙ্ক মিলে আমরা যে পাশাপাশি দুইটা সংখ্যা নিলাম, একটা সংখ্যা হইলো মানে দুইটা অঙ্ক যখন পাশাপাশি নিলাম, এই একটা সংখ্যা ফর্ম হইল। আবার অঙ্কগুলাকেও আমি সংখ্যায় বলতে পারবো যদি এটার সাথে টি শব্দ লাগাই। টি, যেমন ধরেন 5টি, আমার 5টি কলম আছে, তাহলে এইটাও অ্যাকচুয়ালি সংখ্যা মিন করবে। তাহলে সংখ্যা অ্যাকচুয়ালি কিসের থেকে ফর্ম হয়? ওই অঙ্কগুলাকেই আমরা 2 ডিজিট হইতে পারে, 3 ডিজিটের হইতে পারে, 2 অঙ্কের হইতে পারে, 3 অঙ্কের হইতে পারে, 4 অঙ্কের হইতে পারে, এই পাশাপাশি বসিয়ে তাদের ওইটাকে ওই যে স্থানীয় মান পড়ছি কিন্তু আমরা ছোট সময়, বা ইংলিশে প্লেস ভ্যালু বলে, ওই তার প্লেস অনুযায়ী বসে বসে আমরা কি করি, এটা সংখ্যা ফর্ম করি। এই হলো মোটামুটি গণিত, অঙ্ক আর সংখ্যা ডিফারেন্স। আমরা যখন মোহাম্মদ ভাই বিভিন্ন সেমিনার বা বিভিন্ন আলোচনা ক্যারিয়ার টক গুলোতে যখন যাই, বা সরাসরি যখন আমরা অফলাইনে যখন দেখা হওয়ার সুযোগ হতো, আমরা যদি ক্লাসে জিজ্ঞেস করতাম রেজ ইউর হ্যান্ড, কে ম্যাথমেটিক্সে দুর্বল বা কে ইংলিশে দুর্বল, দেখা যেত মোটামুটি হাত তোলা মানেই হচ্ছে একটা মাহাত্ম্য অবলম্বন করে। ওই ছোটকালে আমরা স্কুলের মিলাদ মাহফিলে যেমন জিলাপি মুড়ি পাইতাম, মনে হয় এরকম কিছু একটা দেওয়া হবে, সবাই হাত তুলে দেয়। আমাদের দেশের ম্যাক্সিমাম স্টুডেন্টদের দেখা যায় হয় অঙ্কে ভীতি অথবা ইংরেজিতে ভীতি, বা আপনি যেটা বলছেন গণিতে ভীতি অথবা ইংরেজিতে ভীতি। গণিতে ভীতির মূল কারণটা, আপনি যেহেতু প্রায় 15 ইয়ার্স, মোর দেন 15 ইয়ার্স ম্যাথমেটিক্স নিয়ে কাজ করছেন, আপনার অসংখ্য এই ব্যাপারে আপনার লেখালেখি আছে, বই আছে, অনেকগুলো প্রোগ্রাম, MBA, BCS, ব্যাংক, ভার্সিটি সব ক্ষেত্রেই ম্যাথমেটিক্স পড়ানোর অভিজ্ঞতা আপনার আছে। এই 15 বছরের অভিজ্ঞতায় আপনার কি মনে হয়েছে আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্টদের অথবা চাকরি প্রত্যাশী, যেভাবে বলি ম্যাথস তো আমাদের আসলে সবাইকে কম বেশি করতে হয়, ম্যাথস ভীতির মূল কারণগুলো কি বলে আপনার মনে হয়েছে? আচ্ছা, এইটা আমি একটু ওই মানে যদি সময় পারমিট করে তাহলে একটু ইন ডিটেইলস বলতে চাই অ্যাকচুয়ালি। প্লিজ বলুন। এটা একদম পিছন দিক থেকে যদি আমরা যেতে চাই, পিছন দিক থেকে যদি দেখি, তাহলে ব্যাপারটা মানে মূল বিষয়টা অ্যাকচুয়ালি পুরোটাই চলে আসবে। আমি পিছন দিক থেকে এসে একদম এখন যারা অ্যাকচুয়ালি আমাদের কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে ঘটনাটা কেন হয় ওই দিকে আসতেছি। ধরেন আমরা আমাদের ক্লাসরুম গুলার দিকে যদি যাই, লাইক যখন ধরেন এখন তো এটাই সিচুয়েশন বলা যাচ্ছে না, আমরা ধরে নিচ্ছি ফর্মাল এডুকেশন এখন অফলাইন চলতেছে,
আপনি ক্লাসরুমে দেখবেন বা আপনিও যখন স্কুলে পড়ছেন, অ্যাকচুয়ালি আমরা ম্যাথ পড়ছি কোন ক্লাস পর্যন্ত এনেছেন? যারা ম্যাথমেটিক্সে অনার্স করে নাই, আদার দেন ম্যাথ গ্রাজুয়েটস যারা বা ম্যাথে যারা মাস্টার্স করছে, তাছাড়া বেশিরভাগ স্টুডেন্ট, ইভেন যারা সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট, ধরেন আমি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, সো ইন এসেন্স আপনি পড়াশোনা করছেন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স, না পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ওই আপনিও ক্লাস 9-10 পর্যন্ত কিন্তু ম্যাথ করে আসছি। যদিও আমি একটা সায়েন্সের সাবজেক্টে অনার্স করছি, মাস্টার্স করছি, আপনি হয়তো একটা আর্টসের সাবজেক্টে অনার্স করছেন, মাস্টার্স করছেন, কিন্তু ইন এসেন্স ম্যাথের বেস, আপনার বেস কিন্তু অ্যাকচুয়ালি স্কুল। এরপরে কিন্তু অ্যাকচুয়ালি আমরা কলেজে যারা সায়েন্স পড়তো শুধু তারাই ম্যাথ পড়ছে এইচএসসি তে, এরপরে তো আর ছিলই না। অনার্স লেভেলে এসে কিন্তু সবার জন্যই সমান, এরপরে তো আর কোনো ম্যাথ নাই। আছে কোনটা, ধরেন হয়তো লাইক আমি যখন ওই এগ্রিকালচারে অনার্স করার সময় আমাদের স্ট্যাটিস্টিক ছিল, ধরেন তাও একটা কোর্স ছিল 100 মার্কস ভিন্ন। আপনার হয়তো ধরেন যারা বা ফিনান্স পড়ছে তার হয়তো বেসিক ম্যাথমেটিক্স ছিল। এখানে মূল কারণটা যদি ধরেন আমরা একদম ছোট সময়ের দিকে যদি যাই, ওই আজান হচ্ছে তো এই কারণে আমি ওই অন্যদিকে একটু কথা বলতেছি, মূল ব্যাপারটাতে আসতেছে এখন। আমরা যদি আমাদের মানে ক্লাসরুম গুলার দিকে যদি খেয়াল করি, ধরেন যখন ক্লাস হয় দেখবেন আমরা যখন ছোট ছিলাম বা আপনিও যখন ছিলেন স্কুলে, কিছু কিছু স্টুডেন্ট ছিল আমাদেরই বন্ধু বান্ধব বা পাশের ক্লাসের বা আমাদের সিনিয়র জুনিয়র, দেখবেন কিছু কিছু স্টুডেন্ট আছে সে ম্যাথ এত এনজয় করতেছে, মানে সে দেখা যাচ্ছে ওই ম্যাথ নিয়ে সারাক্ষণ থাকতেছে, ম্যাথটা তার কাছে খুব এনজয়েবল হচ্ছে। আবার কারো কারো বাপরে বাপরে ম্যাথ শুনলেই মনে হচ্ছে যেন তার মধ্যে একটা আতঙ্ক। এটার কারণ কি? এটা হলো ধরেন এটা ওই যদিও ব্যাপারটা কিরকম হয়ে যায়, ওই ছোট মুখে বড় কথা হয়ে যায় আর কি, বিষয়টা এরকম। এটা অ্যাকচুয়ালি মানে একটা সিস্টেমের অভাব। এটা ধরেন আমার কথা হইতে পারে, আপনার হইতে পারে, একদম নীতি নির্ধারক লেভেল থেকে হইতে পারে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা ট্রেডিশনাল সিস্টেম, অ্যাকচুয়ালি একটা গতানুগতিক ব্যবস্থার মাধ্যমে যাচ্ছি আমরা। এই কারণে দেখা যাচ্ছে কিন্তু ম্যাথের মানে একটা ভীতিটা কাজ করে। আর স্কুল কলেজ বা যখন ম্যাথ আমার এক্সাম রিলেটেড ছিল, তার মধ্যে একটা মূল ইস্যু হলো পরীক্ষা আমার বেশি নম্বর পাইতে হবে, এই একটা ভয়। ম্যাথে আমাকে বাপরে আগে আমাদের সময় লেটার বলতো, ওই যে 80 মার্কস পাইলে 80-র বেশি হলে লেটার বলতো না, যে আমি লেটার পাইছি, 5টা সাবজেক্টে লেটার, 7টা সাবজেক্টে লেটার, বেশি মার্কস পাইতে হবে। তখন এইটা একটা ভয় ছিল না স্টুডেন্টদের মধ্যে, দেখছো আমার বেশি মার্কস উঠাইতে হবে ম্যাথে, বেশি মার্কস, হায় হায় ম্যাথে ফেল করলাম আমি, এইটা কেমন শোনায়, এই একটা ভয়। তাহলে এরকম একটা গণিতের মতো একটা ধরেন মজার বিষয়, অ্যাকচুয়ালি কিন্তু গণিত কিন্তু খুব ইন্টারেস্টিং, এই গণিতের মতো একটা মজার বিষয়কে একটা জুজুর ভয়, বাপরে কি না কি হবে, এই ম্যাথের মধ্যে কি জানি কে আছে, এই ভয়ে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু কাবু হয়ে যায়, আইদার সে সায়েন্সের স্টুডেন্ট হোক অথবা আর্টসের স্টুডেন্ট হোক। এই কারণে দেখা যেত কি সে আর এই ব্যাপারটাতে একটা কনসেন্ট্রেশন দিতে পারত। যখন আগের থেকেই তার মধ্যে একটা ভয় ঢুকে যায়, তাহলে দেখবেন কিন্তু এই জিনিসটা সে আর ওই স্ট্রংলি কিন্তু প্রসিড করতে পারে না। যেমন ধরেন আপনি যদি কথার কথা গ্রামে কোথাও ওই অন্ধকারে হেঁটে যাচ্ছেন, এখন আগের থেকে আপনার মাথার ভিতরে একটা আছে গ্রামের অন্ধকারে রাস্তার মধ্যে হাঁটলে ভূত থাকে, বাঁশ জারের পাশে ভূত মনে থাকে, এই হঠাৎ করে কিছু একটা শব্দ হইলো, এইবার কিন্তু মনে হচ্ছে আপনার কি জানি আমার পিছনে পিছনে কেউ কে আসলো কিনা, এরকম একটা ইস্যু চলে আসে। সো যেহেতু আগের থেকেই সে একটা মানে তার মধ্যে একটা মাইন্ডসেট হয়ে আছে, ম্যাথ মনে হয় একটা কঠিন জিনিস, একটা মনে হয় ভয়ের জিনিস, এই কারণে কিন্তু সে আর ম্যাথে কনসেন্ট্রেশন দিতে পারতেছে না। এখানে ম্যাথের যে ভয়, আমি কয়েকটা কারণ বলতেছি, আমি জাস্ট ওই ডিটেলসে যাচ্ছি না, এটা হয়তো বললে অনেকেই বুঝবে। আমাদের দেশের স্কুল বা কলেজের মানে বেশিরভাগ হলো মানে পাঠদান পদ্ধতি, কিভাবে পড়াচ্ছি আমি, পড়ানোর ওয়েটাতে একটা জটিলতা আছে। আমাদের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বা আমরা যারা ম্যাথ পড়াচ্ছি, আমার প্রেজেন্টেশনটা, আমি ম্যাথ কিভাবে পড়াইতেছি স্টুডেন্টদেরকে, ওয়ে অফ টিচিংটাতে একটা জটিলতা আছে। এইটার কারণে দেখা যাচ্ছে আমি আমার পড়ানোটা হয়তো এমন ভাবে জটিল করে পড়াচ্ছি, যে কারণে স্টুডেন্টদের কাছে হয়তো ব্যাপারটা কি হচ্ছে না, ওইটা আন্ডারস্ট্যান্ডেবল হচ্ছে না, বোধগম্য হচ্ছে না। এই কারণে কিন্তু তার মধ্যে ব্যাপারটা একটা ভয় থাকতেছে।
তাহলে এইটা একটা কারণ কিন্তু, কারণ আমি যে ম্যাথটা যেভাবে পড়াচ্ছি তাকে, যেভাবে মানে আমি ডেলিভার দিচ্ছি আমি একটা ম্যাথের ইস্যুকে, আমি কিন্তু এটা যদি আরো সহজভাবে আমি ডেলিভারি দিতাম, তাহলে হয়তো ব্যাপারটা তার কাছে অনেক মজা লাগতো। যেমন ধরেন আমরা কি উপন্যাস যদি ক্লাসে যখন পড়াইতো আমাদেরকে, আমি কি বোর ফিল করতাম? বোর ফিল করতাম না তো, তখন তো আরো মনে হইতো যেন আচ্ছা এইটার পরে যেন কি যেন আসবে। আমি আগে থেকেই কিন্তু দেখা যাচ্ছে আরো কনসেন্ট্রেশন আমি এক ধাপ আগায় নিয়ে যাচ্ছি কিন্তু আগে। ওয়ারাজ ম্যাথের ইস্যুটাও কিন্তু এরকম, যদি ম্যাথটা আমি অনেক চমৎকার করে ক্লাসে পড়াইতে পারতাম, তাহলে কিন্তু দেখা যাইতো ওই স্টুডেন্টরা মজা পাইতো। তাহলে একটা কারণ আমি বললাম যে পড়ানোর যে পদ্ধতি, এইটা একটা বিষয়। আরেকটা হলো আমি যেখানে পড়াচ্ছি এটা একটা এনভায়রনমেন্টের একটা ইস্যু আছে। ধরেন যেখানে মানে ম্যাথ পড়াচ্ছি আমি, ক্লাসরুম এনভায়রনমেন্ট, আইদার এটা ক্লাসরুম হইতে পারে, বা যেখানে আমি ম্যাথ শেখাচ্ছি এটা হইতে পারে, আমার বাসায় হইতে পারে। এই পরিবেশের একটা একটা ইস্যু আছে কিন্তু, যে অ্যাকচুয়ালি আমি কোন পরিবেশে তাকে ম্যাথ শেখাচ্ছি। লাইক ধরে নিচ্ছি, ধরেন একটা আমি এমন জায়গায় তাকে ম্যাথ পড়াচ্ছি, হয়তো দেখা যাচ্ছে আশপাশে খুবই নয়েজ হচ্ছে, এই হচ্ছে, আমি ওখানে থাকে ম্যাথ ম্যাথ পড়াইতেছি। বা হয়তো আমি যেখানে ম্যাথ শিখাই দিছি, একটা দেখা যাচ্ছে এই ক্লাসরুমের ফ্যান জুড়ে ফ্যান চলতেছে, আমি ওখানে তাকে ম্যাথ শেখাচ্ছি। ওয়াইরাজ আমি যদি দেখা যেত তাকে একটা একদম এয়ার টাইট একটা এসি রুমের মধ্যে পড়াইতাম, তাহলে এই বাচ্চাটা বা এই ছেলেটা বা ওই একজন প্রফেশনাল যেভাবে কনসেন্ট্রেশন দিতে পারতো, এটা কিন্তু ওই পরিবেশে কিন্তু সে এটা দিতে পারবে না। কারণ যেহেতু ম্যাথের ব্যাপারটা তার একটা ক্যালকুলেশনের ইস্যু, যত বেশি সে কনসেন্ট্রেশনে আসতে পারতো, তত বেশি তার এই ব্যাপারটা তার জন্য বোধগম্য। ওকে, এটা তো আর যেমন না ইতিহাস মানে একটা উপন্যাসের মতো না যে সে হয়তো শুনতেছে আর তার মজা লাগতেছে, এটা একটা। আর আরেকটা বড় কারণ হলো এটা পরীক্ষায় কি আপনি, পাশের চাপ। এটা কি মাহমুদ ভাই আপনি এটা বুঝাচ্ছেন, মানে আমরা যে 100 জন 80 জনের বড় একটা ব্রেক ক্লাসরুমে পড়াচ্ছি এবং যেটা খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এনভায়রনমেন্ট না, এটা কি বুঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা এটা একটা কারণ। ধরেন পার্সোনাল কথা টেক হলো কেয়ারটা এখানে হচ্ছে না। হ্যাঁ, পার্সোনাল টেক্টরটা এখানে হচ্ছে না, আমি কি পরিবেশে তারে হুম, শেখাচ্ছি এটা তো এখানে হচ্ছে না। আমার হয়তো ক্লাসে দেখা যাচ্ছে হয়তো আমি যদি 10 জন থাকলে যে কনসেন্ট্রেশন দিতে পারতাম, স্বাভাবিকভাবে আমি 50 জনকে তো সেই কনসেন্ট্রেশনটা আমি দিতে পারবো না। ওকে, আরেকটা আরেকটা মূল ইস্যু থাকে হলো পরীক্ষায় ভালো করতে হবে, এই একটা প্রেশার থাকে স্টুডেন্টদের, এই একটা চাপ, এইটা একটা ভয়। একটু একটু মাহমুদ ভাই আমি একটু জি যারা শুনছেন জি মার্সফোর্ডের সদস্যরা বা যারা আমাদের এই অনলাইন লাইভ প্রোগ্রামটা শুনছেন তাদেরকে বলছি, এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই কিন্তু প্রস্তুতি ছাড়া, এই যে স্যার যেটা বললেন আমরা পাঠিয়ে দিই, টিচারের কাছে পাঠিয়ে দিচ্ছি, ও পড়লো পড়লো না এটা আমরা আর দেখি না, পরে দেখি যে খাতায় নাম্বার পেলো কিনা। এটা হুম সৌন্দর্যের নাম্বার, সে যে কোনো ভাবে হোক পেলে আমরা মনে করি এভরিথিং ইজ কোয়াইট ওকে। আর যদি না হুম পাই তাহলে তার মাধ্যম থেকে শুরু করে তিরস্কার এই সবগুলো আমাদের এখানে হয়। একটু হুম প্লিজ যারা শুনছেন যারা দেখছেন এটা বুঝতেই পারছেন, এই আলোচনাটা কিন্তু একেবারে আমাদের যারা স্কুল গোয়িং যে ভাই বোনেরা আছেন, আমাদের নিজেদের ভাই বোন থাকতে পারে, ভাইফো ভাইজি থাকতে পারে, ভাগ্নে ভাগ্নি থাকতে পারে, যাদের দরকার মনে করবেন, একটা একটা হচ্ছে নিজে শেয়ার করা, এই ধরনের বিষয়গুলো মানুষকে আসলে উপকার করতে চাইলে অনেকভাবেই করা যায়। আপনি একটা ভালো জিনিস শেয়ারিং এর মাধ্যমেও, আপনি ফেসবুকটাও তো আপনি ইফেক্টিভলি ইউজ করতে পারেন। তো সুতরাং এই জিনিসটা আপনি শেয়ার করুন, শেয়ার করলে এমন হতে পারে একজন অন্তত এই আলোচনাটা শুনে উপকৃত হতে পারে। এবং আপনাদের বন্ধুরা যারা ম্যাথমেটিক্সে দুর্বল, আমার মতো পার্সোনালি আমি ম্যাথমেটিক্স ভীতি আমার খুব চরম রকমের ছিল, ম্যাথসে ডবল জিরো পাওয়ার সেই বিশাল অভিজ্ঞতাও আমার আছে, আমি মাহমুদ ভাইয়ের সাথে শেয়ার করছিলাম গতকাল। তো সেক্ষেত্রে আপনারা একটু শেয়ার করে দিন আপনাদের বন্ধুরা যারা বিশেষ করে ম্যাথস নিয়ে ভয় পায়, সেটা যে সবাই যে বিসিএস পরীক্ষার্থী বা ব্যাংক জব পরীক্ষার্থী হবে নট নেসেসারি, স্কুল গোয়িং ভাই বোন যারা আছে তাদেরকে একটু নামটা মেনশন করে দিন, তারা যেন এটা শুনতে পারে, এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না প্লিজ। হ্যাঁ মাহমুদ ভাই। জি, ওই যেটা বলতেছিলাম মানে ওই পরীক্ষায় পাশ করতে হবে। যদিও ধরেন এখন এটা হলো হয়তো আমার জন্য প্রযোজ্য না, আপনার জন্য প্রযোজ্য না, বা নর্মালি যে হয়তো ম্যাথ পড়তেছে এমনিতে তার জন্য প্রযোজ্য না। বাট যারা এক্সাম রিলেটেড বা ইভেন এখন যারা কম্পিটিটিভ এক্সামের ক্যান্ডিডেট আছে, তার মধ্যেও কিন্তু এরকম একটা চাপ আছে, একটা প্রেশার নিয়ে থাকে হলে বাপরে বিসিএস এ আমার যদি ম্যাথের পোর্শন আমি পাস না করি তাহলে তো আমার চান্সই হবে না। এই একটা প্রেশার নিয়ে থেকে বেশিরভাগ স্টুডেন্ট চিন্তা করে ব্যাংক জবে ম্যাথ পোর্শনে আমি 20টা কোয়েশ্চেন আছে, হ্যাঁ হ্যাঁ এটা যদি এই 20টা কোয়েশ্চেন যদি আনসার করতে না পারি তাহলে তো আমার চাকরি হবে না। এইরকম একটা প্রেশার থাকে। আর স্কুল কলেজে তো আরো বেশি,
স্কুল কলেজে বাপরে তুই ম্যাথে, বাবা বলবে তুই ম্যাথে লেটার পাইলি না, বলবে তোর তোর ফ্রেন্ড পাইলো তুই পাইলি না। এই এই তার একটা, তার মাঝখানে একটা এরকম প্রেশার থাকে। এই প্রেশারে করে কি, এই কারণে সে আর ওই যে ম্যাথের ব্যাপারটা তার কাছে ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি তো, আমার তো পাস করতে হবে, আমার তো অনেক মার্কস পাইতে হবে, আমার তো লেটার পাইতে হবে, অনেকেই তো 100-তে 100 পায় ম্যাথে, আমি কেন ফেল করব, আমি কেন 40 পাবো, আমি কেন 50 পাবো। এই তার মধ্যে এরকম একটা ভয় থাকে। এর মানে পরীক্ষায় পাশের একটা চাপ, এটা বড় কারণ কিন্তু, যে ম্যাথ ভয় পাই আমি, যে ম্যাথ ভয় পাচ্ছি কেন, এটা একটা। আর তার মধ্যে এটা অবশ্য আমার আগের পয়েন্টের সাথে রিলেটেড এই ব্যাপারটাও। আরেকটা বিষয় থাকে, অনেকেই আমরা করি কি, আমি ওই যে মানুষের সামনে মানুষ কি বলবে আমাকে, এইটার একটা মানুষের একটা আত্মসম্মান বোধ, ইনফিনিটি কমপ্লেক্সে ভুগি। আর আমি যদি ম্যাথে খারাপ করি, মানুষ আমাকে, মানুষের সামনে একটা অপমানের ভয়, বন্ধু বান্ধবের সামনে একটা অপমানের ভয়, বা হ্যাঁ তুই ব্যাংকযোগে পরীক্ষা দিলে, এতে তো রিটেন ইংলিশে তো 25টার 20টাই আনসার করছি আমি, কিন্তু ম্যাথে আনসার করতে পারলাম না, বন্ধু বান্ধব কি বলবে, বা বাবা কি বলবে, অমুক কি বলবে। এই একটা মানুষের ভয় আছে, একটা মানুষের সামনে যে তার একটা ভীতি আছে, এটাও একটা কারণ কিন্তু ম্যাথের যে মানে ম্যাথের ভীতির কারণ। এখন আপনি কিভাবে বুঝবেন যে অ্যাকচুয়ালি মানে একজন আমি ম্যাথে উইক না ম্যাথে অনেক স্ট্রং, এটা একটা কিন্তু, যেমন ধরেন ওই যে আমরা এই লাইনে দীর্ঘদিন কাজ করি, তো এটা ধরেন আমাদের এটা ওই রিসার্চের মতো আছে। এই ধরেন আমি আমি দেখেই বুঝতে পারবো যে ছেলেটা ম্যাথে ম্যাথ ভয় পায় নাকি ভয় পায় না। তার মধ্যে একটা মূল কারণ হলো, আপনি যখন তাকে একটা ম্যাথ করতে দিচ্ছেন, তার একটা কনফিডেন্সের অভাব থাকে। আমি দেখি বুঝতে পারি, যখন তারা একটা ম্যাথ করতে দিচ্ছি, সে কনফিডেন্টলি কে এটা সলভ করার চেষ্টা করতেছে, নাকি দেখি কি স্যার এই এই হবে এই হবে, নাকি মাথা চুলকাইতেছে, তখনই বোঝা যায় যে সে নিশ্চিত ও ম্যাথে দুর্বল। এটা আমরা যখন ক্লাস নেই, ধরেন আমাদের যখন মানে ওই অফলাইনে যখন ক্লাস হয়, যখন 25 জন বা 30 জন স্টুডেন্ট যখন থাকে, তখন কিন্তু আমরা ওই ক্লাসে ঢুকেই কিন্তু বুঝতে পারি অ্যাকচুয়ালি, ধরেন আধা ঘন্টা পরে কিন্তু বোঝা যায় যে অ্যাকচুয়ালি কে ম্যাথে ভালো আর কে খারাপ। কারণ এটার একটা বড় ব্যাপার হলো তার কনফিডেন্স। আরেকটা ব্যাপার আপনি দেখবেন, সে ম্যাথ ভয় পায় কেন। অভয় ভাই, আমি ওই উম, আপনি পাশ থেকে চলে গেলে আমার মনে হয় যেন আপনি চলে গেছেন নাকি আছেন। না না, ও বলেন আচ্ছা বলেন, আমি আছি, হ্যাঁ। আচ্ছা। তো আরেকটা বিষয় হলো, দেখবেন অনেকেই করে কি, ম্যাথের ওই পিছনে বসে গিয়া বেঞ্চের, ক্লাসে দেখছেন কিনা, যখনই দেখবেন সে ইচ্ছা করে, সামনে 3টা বেঞ্চ খালি, কিন্তু স্কুলে আমরা এরকম দেখছি, সামনে কিন্তু 3টা বেঞ্চ খালি, তারপর সে গিয়ে পিছনে গিয়ে বসতেছে। অথবা সামনেই ছিল, এমনও ঘটনা আছে, ধরেন সে সামনে বসছে, যার যখনই ম্যাথ ক্লাসের পিরিয়ড আসছে সে পিছনে গিয়ে বসছে, এর মানে নিশ্চিত সে ম্যাথ ভয় পায়, আগ্রহ ফিল করছে না আর, হ্যাঁ আগ্রহ ফিল করতেছে না। ফেস করতে চাচ্ছে না। হ্যাঁ, আরেকটা আরেকটা বিষয় থাকে, ধরেন ক্লাসে যখন আমরা পড়াচ্ছি, এটা আমাদের এখন এই ক্লাস হইতে পারে, একদম ছোট সময়ের ক্লাস আপনি দেখবেন, সে যখন ম্যাথ শিখাইতেছে, ম্যাথের ক্লাস যখন হচ্ছে, এই সময় সে কনসেন্ট্রেশন দিচ্ছে নাকি, সে দেখা যাচ্ছে হয়তো ওই ঠিক আছে স্যার ম্যাথ করাইতেছে, কোনো মতে সে লিখতেছে, অথবা সে পিছনে বসে অন্য কিছু করতেছে। এটা একটা কারণ, ম্যাথে ম্যাথে মানে ওই ক্লাসের মধ্যে সে অমনোযোগী থাকে। আর এখানে ওই যে কিছু লোক প্রম্পটলি আগে আসে, প্রোএক্টিভ থাকে, এটা আমাদের ক্লাসেও দেখছি আমরা। আমি যখন ছোট, আপনিও যখন ছোট, দেখবেন স্যার জিজ্ঞেস করছে, ওই বাস্তব সংখ্যা কাকে বলে বল, কে কে পারিস। আমি তো ভয়ে হাত উঠাচ্ছি না, কিন্তু অবাধ ভাই তো হাত উঠাচ্ছে, স্যার আমি পারি আমি পারি আমি পারি। কিন্তু যখনই আপনি দেখবেন ক্লাসে এসে, আয়দার সে পারুক আর না পারুক, যখনই সে দেখাচ্ছে ওটা রেসপন্স করতেছে না কোন একটা ম্যাথের ইস্যু নিয়ে, তখনই বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি সে ম্যাথ ভয় পায়। তার মানে আপনি যদি এই ব্যাপারগুলি কারোর মধ্যে দেখেন, যে লাইক ধরেন হয়তো আপনি কাউকে জিজ্ঞেস করলেন ম্যাথ নিয়ে কোন একটা কিছু, দেখবেন আপনারা ঘুরে এসে অন্যদিকে নিয়ে যাচ্ছে, তখন আপনি মনে করবেন যে না, এই লোকটা ম্যাথে দুর্বল। সো মোটামুটি আমরা এইগুলা যদি চিন্তা করি, তাহলে এটাতে অ্যাকচুয়ালি কি হয়, ধরেন ম্যাথের যদি ভয় থাকে, গণিতের ভয় যদি থাকে, তাহলে এতে এতে মানে পরিস্থিতিটা অ্যাকচুয়ালি কি হয়। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের মাহমুদ ভাই, অনেক সময় হয় কি, আমরা মনে করি যে ম্যাট্রিকের পরে মনে হয়, এসএসসির পরে মনে হয় আমাদের আর ম্যাথমেটিক্স
ফেস করতে হবে না। যেমন আমি হ্যাঁ, হ্যাঁ। যখন ক্লাস 10-এ বা ম্যাট্রিক পরীক্ষা শেষ করলাম, আমার মনে হলো যে আমার তো আর জীবনে ম্যাথস নাই, এটা আমার জন্য বিশাল একটা স্বস্তির বিষয় ছিল। কিন্তু হুম, পরবর্তীতে গিয়ে দেখা যায় আমি যখন আবার বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছি, তখন দেখলাম যে আবার ম্যাথস চলে আসলো। ম্যাথস কি আসলে আমাদের একটা লেভেল পর্যন্ত গিয়েই শেষ হয়ে যায় এবং পরে হুম, আর করতে হয় না, এটাও কি ম্যাথমেটিক্সে আমাদের দুর্বলতা না কাটার একটা কারণ হতে পারে? হুম, একটা তো হলো যে ভীতি বা দুর্বলতা, আপনি যেটা এক্সপ্লেইন করলেন এতক্ষণ সময় নিয়ে। আরেকটা হচ্ছে যে হুম, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আমাদের আর ম্যাথস আসলে ওইভাবে করতে হয় না পরীক্ষার জন্য, বা হুম, এইভাবে করতে হয় না। কিন্তু আবার চাকরির যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে দেখা যায় ঠিকই আবার ম্যাথমেটিক্স একটা গুরুত্বপূর্ণ মার্কস থাকে। সেটা আমরা ব্যাংক জবের পরীক্ষা বলি, বিসিএস এর পরীক্ষা বলি, বা যে পরীক্ষাগুলোই বলি না কেন, সেখানে আমাদের আবার ম্যাথসকে ফেস করতে হয়, ম্যাথমেটিক্স এর উপর একটা ভালো নাম্বারের পরীক্ষা দিতে হয়, সেক্ষেত্রে আমাদের পাসও করতে হয়। হ্যাঁ, আমাদের থেকে কিছু একটু ডিসকানেক্টেড হয়ে আছেন মনে হয়। এই সুযোগে আমি কয়েকটি ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে মাহমুদ স্যার যেটা বলছিলেন, ম্যাথমেটিক্স কারো কারোর জন্য এবং আমাদের একটা ভালো পরিমাণ একটা স্টুডেন্টের জন্যই এটা আসলে একটা কঠিন সাবজেক্ট, বা যেগুলোর জন্য আমাদের মাহমুদ স্যার এতক্ষণ ব্যাখ্যা করলেন যে এগুলোর অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে আমরা এটা ফেস করতে চাই না, উনি আবার একটা এনভায়রনমেন্টের কথা বলেছেন, আমাদের পাঠদান কৌশলের কিছু সীমাবদ্ধতার কথা বলেছেন, এই ধরনের আরো অনেকগুলো কারণ তিনি বলেছেন। কিন্তু এটা তো সত্য, আমরা যখন কোনো চাকরির পরীক্ষা দিতে যাই তখন আমাদের কিন্তু আবার ম্যাথমেটিক্সের পরীক্ষা দিতে হয়। আমরা বিসিএস এ দেখা যায় 15 নম্বরের বিসিএস প্রিলিমিনারিতে 15 নম্বরের গণিত পরীক্ষা দিতে হয়, আবার 15 নম্বরের মেন্টাল এবিলিটি পরীক্ষা দিতে হয়, সেখানেও গণিতের একটা প্রাধান্য থাকে। আবার আমরা ব্যাংকে যদি দেখি সেখানেও দেখা যায় যে 30-35 নাম্বার, 100 নাম্বারের মধ্যে 30-35 নাম্বারের একটা ম্যাথমেটিক্সের উপরে পরীক্ষা দিতে হয়। তার মানে এগুলো তো আমাদের জন্য কতগুলো বৈতরণী পার হওয়ার জন্য ব্যারিয়ার বলতে পারি, অথবা এগুলোতে আমরা এটা একটা সুযোগও হতে পারে। আমরা সবাই তো আবার ম্যাথমেটিক্সে দুর্বল তা কিন্তু না, আমরা অনেকেই আছি ম্যাথমেটিক্সে ভালো। তাদের ক্ষেত্রে আবার দেখা যায় এই ম্যাথমেটিক্সে ভালো করার কারণে ওরা অন্য অনেককে ডিঙিয়ে, অন্য অনেককে পাশ কাটিয়ে পরীক্ষায়, চাকরি পরীক্ষা অনেক ভালো করে। রেজাল্টের ব্যাপার তো আসেই, এসএসসি এইচএসসি যেখানে বললাম আমাদের, যেখানে লেটার মার্কস পাওয়ার বা ভালো স্কোর করার বিষয় থাকে। এবং ম্যাথমেটিক্স স্যার যেভাবে বললেন, এটা একটা ইউনিক সাবজেক্ট, মজার সাবজেক্ট, আনন্দের সাবজেক্ট, যেটাতে বুঝে বুঝে একটা ছেলে মেয়ে খুব সহজেই ভালো একটা স্কোর করতে পারে। আমাদের বেসিক ম্যাথ কোর্সেরও মূল কারণটা হচ্ছে আমরা বেসিক ম্যাথ কোর্সটা দিয়েছি আমরা যখন মার্চ ফরওয়ার্ড শুরু থেকেই আমরা বিসিএস প্রোগ্রাম বলি, ব্যাংক জব প্রোগ্রাম, প্রাইমারি প্রোগ্রাম, বা বিভিন্ন কোর্সে আমরা ম্যাথস প্রোগ্রামটা আছে এবং তারা সেভাবে ক্লাস করে। অনেকে আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের জন্য আমাদেরকে আবার আলাদা করে প্রাইভেট পড়তে হবে কিনা। ম্যাথমেটিক্স হয়তো এখানে দেখা যাচ্ছে 10টা 12টা 15টা ক্লাস থাকে, এর বাইরেও চাই যে অনেকে আবার ম্যাথস নিয়ে একটা স্পেশাল অ্যাটেনশন চাই, ম্যাথস নিয়ে আবার সে প্রিপারেশনটা নিতে চাচ্ছে। তো ওই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে আমাদের ম্যাথসের একটা স্পেশাল কনসেন্ট্রেশন দেওয়ার জন্য, ম্যাথসে একটু ভালো করে সময় দেওয়ার জন্য, এবং স্যার যেটা বলেন অনেকটা পার্সেন্ট টু পার্সেন্ট একটা ম্যাথসের হেল্প দেওয়ার জন্য, গাইডলাইন দেওয়ার জন্য, এবং সবগুলো সাবজেক্ট ক্লাস একটা জিনিস হয় কি 5-7 জন একটা অঙ্কটা বুঝলো, যে অঙ্কটা কষাচ্ছেন একজন শিক্ষক, আবার দেখা যায় অনেকেই সেটা বুঝলো না, সে যে বুঝে নাই সেটাও সে জানাচ্ছে না। এগুলো কাভার আপ করার জন্যই, এই গ্যাপগুলো পূরণ করার জন্যই কিন্তু মার্চ ফরওয়ার্ড নিয়ে এসেছে বেসিক ম্যাথ কোর্স, যেখানে ম্যাথমেটিক্সের পরীক্ষায় বিসিএস পরীক্ষা বলি, ব্যাংক জব বলি, প্রাইমারি বলি, শিক্ষক নিবন্ধন বলি, যত ধরনের বড় বড় চাকরি পরীক্ষা আছে সবগুলো পরীক্ষার সিলেবাস অ্যানালাইসিস করেই কিন্তু বেসিক ম্যাথ কোর্সটা ডেভেলপ করা হয়েছে। যাই হোক, আমাদের মাহমুদ স্যার কিছুক্ষণ ডিসকানেক্টেড ছিলেন আমাদের সাথে, এখন আবার চলে আসছেন। কোনো সমস্যা ছিল মনে হয় ডিসকানেক্টেড জি, হওয়ার জি, একটা সরি, ওই পিছনে। নেটওয়ার্কে হ্যাঁ, একটু হ্যাঁ, প্রবলেম ছিল। এই নেটওয়ার্কে। যাই হোক, আমরা আবার পেয়েছি, এটা হচ্ছে শুক্রিয়া। জি, আমি একটু মাহমুদ স্যারকে একটু বলতে চাই, আমরা স্কুলে যখন ছিলাম মাহমুদ ভাই, আপনার মনে থাকবে আমরা জি, সারা বছরই একটা জি, মানে ম্যাথসে প্রাইভেট পড়তাম। ইভেন শহরেও জি, আমরা দেখি যে মানে হুম, রাউন্ড দি ইয়ার ম্যাথমেটিক্স এর প্রাইভেট পড়া হয়। কেন জি, ম্যাথস এর পড়া শেষ হয় না? বইটা তো সীমাবদ্ধ, সিলেবাস সীমাবদ্ধ, 10টা হ্যাঁ, 15টা চ্যাপ্টার সীমাবদ্ধ, কিন্তু এরপরেও জি, রাউন্ড দ্য ইয়ার সারা বছরই কিনা আমাদের ম্যাথস প্রাইভেট পড়তে হয়। এটার কারণটা কি একটু যদি বলতেন। না, এটা এটা অ্যাকচুয়ালি আমার এই আলোচনাটার সাথে কিন্তু একটা ওই সম্পূরক প্রশ্ন অ্যাকচুয়ালি। জি জি প্লিজ। ব্যাপারটা কিরকম? কারণ কেন আমার পড়াটা শেষ হচ্ছে না, মূল ব্যাপারটা হইলো, ধরেন আমরা এখানে আরেকটা বিষয় বলি, যে আমার ম্যাথের মানে দুর্বলতাটা কেন থেকে যায় অ্যাকচুয়ালি। যেমন যে এখন আচ্ছা, আমি তো 8-9 বিসিএসসি কি আসতেছে, বিসিএসসি কি আমার হায়ার ম্যাথ আসতেছে কখনো? হায়ার ম্যাথ তো আসে নাই। ব্যাংকের পরীক্ষাগুলোতে কি হায়ার ম্যাথ আসে? হায়ার ম্যাথ আসে না কিন্তু। তাহলে আমি কেন ম্যাথে উইক অ্যাকচুয়ালি?
তার একটা কারণ আমি আমার এক দীর্ঘদিন বা আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে একটা বিষয় আইডেন্টিফাই করছি। আমরা যখন পরীক্ষায় পড়তেছি, অ্যাকচুয়ালি আমার একদম ছকে বাঁধা একটা সিলেবাস বেস। আপনার মনে আছে কিনা জানি না, এসএসসি তে তো সবারই কিন্তু একই রকম, কিন্তু ওই যে বললাম না, আমার জন্যও যা আপনার জন্যও তা। মনে আছে এরকম একটা উপপাদ্য ছিল যে একটা এবিসি ত্রিভুজের দুইটা বাহুকে বর্ধিত করলে ওই বর্ধিত উৎপন্ন বহিস্থ কোণ অবিন্দুতে মিলিত হয়েছে, প্রমাণ করো যে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। আরেকটা ছিল 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। মজার ব্যাপার হলো, যে বছর 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ আসতো, এর পরের বছর আসতো 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। সবার জন্য এটা, যারা ধরেন আমাদের সময় যারা এসএসসি পাস করে আসছে 93 94 বা এর পরে এইটা মোটামুটি দেখা যায় ফ্রিকোয়েন্টলি। কিছু কিছু চ্যাপ্টার আছে এইখান থেকে ধরেন 1 নং প্রশ্নের উত্তর, এই 4টা চ্যাপ্টারের বেস করে 1 নং প্রশ্নের উত্তর হয়। তখন আমি চিন্তা করছি, ওর 4টা পড়ার দরকার কি, আমি 2টা পড়লেই তো প্রশ্ন কমন পাচ্ছি আমি। তারপরে দেখা যাচ্ছে আমার হায়ার ম্যাথে, আমি যখন এসএসসি তে হায়ার ম্যাথে আমি দেখছিলাম, হায়ার ম্যাথের আমার প্রিপারেশনের ওই স্কুলের একটু প্রবলেম ছিল, ওই টিচারের একটু ঘাটতি ছিল। তখন দেখা গেল আমাদের পরীক্ষার আগে আগে উনি এমন চমৎকার একটা ওই যে 10টা কোয়েশ্চেন থাকতো, 1 নং প্রশ্নের উত্তরের জন্য কি কি পড়তে হবে, গদ বাঁধা ধরেন 10টা কোয়েশ্চেন, 10টার মধ্যে পড়লে 10টা একটা আমি আনসার করতে পারবো। 2 নং প্রশ্নের উত্তরের জন্য 20টা কোয়েশ্চেন বা 10টা কোয়েশ্চেন, এই 10টা ম্যাথ যখন আমি সলভ করতে হয়ে যাচ্ছে, তাহলে ইন এসেন্স কি হচ্ছে, আমি তো খুবই লিমিটেড স্টাডি করে আসছি। কিন্তু দ্যাট ইজ ওয়াই আই এম উইক ইন ম্যাথস। কারণ ম্যাথে দুর্বল হওয়ার একটা বড় কারণ হলো আমরা সিলেবাস বেস পড়াশোনা করে আসছি। আমি ম্যাথের ইন ডিটেলস পড়ি নাই, পরীক্ষা পাশের জন্য। ইভেন একদম ধরেন যা সিলেবাস আছে তার যদি আপনি মানে 50% বাদ দিয়ে দেন, তাও তো ম্যাথে লেটার পাওয়া পসিবল, ম্যাথে ওই 80 বেশি মার্কস পাওয়া পসিবল, ইভেন 90 পাওয়া পসিবল ছিল। কারণ একটা এই অনুযায়ী তো আসে, এর বাইরে তো আর আসছে না। তাহলে এই ব্যাপারটা থেকে অ্যাকচুয়ালি কিভাবে বের হয়ে আসবে, ওই যে আপনি বলছেন না যে অ্যাকচুয়ালি ম্যাথ তো সারা বছর ধরেই পড়তেছি, তারপরেও কেন শেষ হয় না ভাই? আমি শেষ হবে কিভাবে? আমি তো ওই যে ম্যাথের যে আমার বেস, আমি তো ধরেন যেখানে আমার ম্যাথ পড়ার দরকার ছিল 80%, আমি তো পড়ে আসছি 10%। তাহলে এই যে আমার 70% এর গ্যাপ, এই গ্যাপটা তো আমাকে এখন কি করতে হবে, তো কাটায় উঠতে হবে। এই কাটায় ওঠার জন্যই দেখা যাচ্ছে কি আমাকে অনেক লম্বা সময় ধরে ম্যাথ পড়া লাগতেছে। আর যেহেতু আমি ম্যাথে উইক, আগের ব্যাপারটা যেরকম আমি যদি ম্যাথে স্ট্রং থাকতাম, ম্যাথের যদি ভয় না থাকতো, তাহলে কি হতো, আমি যখন কোনো একটা জিনিস আমাকে দিতেছে আমি অল্প সময় আনসার করে ফেলতেছি। দেখা যাচ্ছে ইভেন আমি এমনও হয়েছে, যেমন আজকে সকালে আমি একটা স্টুডেন্টকে পড়াইছি, আমি যখন ওই রকম সংখ্যাটা ছিল এমন যে ধরেন ভাজক ভাগফলের 5 গুণ, ভাজক ভাগফলের 5 গুণ, তাহলে বলো ভাজক যদি ভাগফলের 5 গুণ হয় তাহলে ভাগফল কত? ভাজকটা যদি ভাগফলের 5 গুণ হয় তাহলে উল্টা করে ভাগফলটাতে ভাজকের 5 ভাগের 1 ভাগ। ওরে এটা বুঝাইতে আমার তো 5 মিনিট লাগছে। সে বলে স্যার এইটা কিভাবে হয়? এর মানে কি, তাহলে এই যে ধরেন আমাদের যেহেতু ম্যাথের যেহেতু আমার বেসটা আগের থেকে উইক, মানে আমি আগে থেকে ওইভাবে ম্যাথ অনেক ভালো স্টাডি করে আসি নাই, এই হিসেবে দেখা যাচ্ছে আমার সিম্পল একটা বিষয় নিয়ে আমাকে অনেক বেশি সময় দেওয়া লাগতেছে। যেহেতু অনেক বেশি সময় দেওয়া লাগতেছে, আমার কিন্তু দেখা যাচ্ছে হয়তো 1 মাস 2 মাস আমি হয়তো 2টা বিষয় নিয়ে ডিটেল জানতেছি। আর এটা একদম কন্টেম্পোরারি একটা ইস্যু বলি, এখন আমরা ধরেন যারা বিসিএস পরীক্ষা দিচ্ছি বা ব্যাংকের পরীক্ষা দিচ্ছি, আচ্ছা বিসিএস পরীক্ষা কি আপনি 2 মাসের প্রিপারেশন দিচ্ছেন? আপনি মাত্র 2 মাস ম্যাথ পড়তেছেন? 1 বছর 1.5 বছর 6 মাস 8 মাস ম্যাথ পড়াশোনা করতেছে না? তাহলে এত সময় তো পড়ার কথা না, ম্যাথে কি অনেক বেশি সিলেবাস। তাহলে আমাকে কেন এখন ম্যাথ এত ডিটেলস পড়া লাগতেছে, এত সময় নিয়ে কেন পড়া লাগতেছে? এই বিসিএস এর, ব্যাংক জবের বা এমবিএ অ্যাডমিশন টেস্ট, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি শিক্ষক নিয়োগ, এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, আপনার সিলেবাস বেস করে আসতেছে যে 1 নং প্রশ্নের উত্তর এইখান থেকে আসবে, 2 নং প্রশ্নের উত্তর এইখান থেকে আসবে, এরকম আসতেছে? তা তো না। এর মানে এই ব্যাপারটা যদি আগেই আমি ডিটেলস পড়ে আসতাম ম্যাথের ব্যাপারটা, তাহলে কিন্তু এখন আর ম্যাথের এই প্রবলেমটা কিন্তু আমার হইতো না। দ্যাট ইজ ওয়াই কিন্তু আমার লম্বা সময় ধরে আমার প্রিপারেশন নেওয়া লাগতেছে। তাহলে অ্যাকচুয়ালি
এটা আর সময় নিচ্ছি না আমি, মানে আপনি বলছেন যে আমরা কিছু ম্যাথস করি কিন্তু ম্যাথস করার কৌশলটা শিখি না ছোট কাল থেকে, যার ফলে এসে আমরা ছোট একটা সিলেবাসের জন্য আমাদের আনলিমিটেড বা অনির্দিষ্ট সময় পড়ালেখা করতে হয়, প্রাইভেট টিউটরের হেল্প নিতে হয়, অথবা এত কিছুর পরেও আমাদের কনফিডেন্স লেভেল দুর্বল থাকে। হ্যাঁ, দুর্বল থাকে না। কৌশলটা চেয়ে বড় ব্যাপার হলো ম্যাথের যে কোনো একটা টপিক নিয়ে রিলেটেড, লাইক ধরেন আমি একটা উদাহরণ দিই, যে বেশিরভাগই যারা শুনতেছেন তো সবাই তো স্টুডেন্ট, ধরে নিচ্ছি শতকরা, ধরেন পার্সেন্টেজ চ্যাপ্টার। এখন পার্সেন্টেজ চ্যাপ্টারের স্পেসিফিক কয়েকটা নিয়ম যদি আমি পড়ি, তাহলে তো এখান থেকে আমার কমন পড়ে যাচ্ছে পরীক্ষায়। আর কিন্তু আমাকে কি করা লাগতেছে না, ওই দেখা যাচ্ছে আর বাকি সবগুলি পড়া লাগতেছে না। কিন্তু এই শতকরা নিয়ে যদি আমি ইন ডিটেলস পড়াশোনা করতাম, যদি সিলেবাসটা এরকম থাকতো, মানে স্পেসিফাইড না, যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন হইতে পারে, মানে পার্সেন্টেজ রিলেটেড তার সবকিছু জানতে হবে ইন ডিটেল, খুঁটিনাটি জানতে হবে, তাহলে কিন্তু আজকে আর তার এই প্রবলেমটা হতো না, যেটা এখন বিসিএস এ করা লাগছে। এই আমাদের ছোট সময়ের পড়াশোনা, স্কুল কলেজের পড়াশোনার সাথে কম্পিটিটিভ এক্সামের পড়াশোনার একটা মেজর ডিফারেন্স হলো, আমি আগেও তো ম্যাথ পড়াশোনা করে আসছি, ম্যাথ পড়ে আসছি, আগেও তো ইংলিশ পড়ে আসছি, আগে তো জেনারেল নলেজ পড়ছি, আমরা সমাজ পড়ে আসছি না ভাই? আগে তো সমাজ পড়ছি, কিন্তু এখন তো বাংলাদেশে ফিরতে জন্য আমার প্রাইভেট পড়া লাগে, প্রাইভেট পড়া লাগে না? ইন্টারন্যাশনাল এর জন্য কোচিং করতেছে তো, ওই যে আমাদের এই কলিগ আছে না, অনেকে পড়াচ্ছেন না, আমাদের অনেক সম্মানিত টিচাররা পড়াচ্ছেন না, অনলাইনে পড়াইতেছেন, বেশ জনপ্রিয়, দেখা যাচ্ছে ওনার ব্যাচ মানে যা অফার করার সাথে সাথে ফিল আপ হয়ে যাচ্ছে। কি প্রাইভেট পড়তেছে আমি? প্রাইভেট পড়তেছে হলো চায়নার মুদ্রার নাম কি, কেন এটা পড়া লাগতেছে কেন? কারণ হলো এটা জাস্ট কথার কথা বললাম যে চায়নার মুদ্রার নাম, তো আর এটা তো আর উনি ওই যে শিখা লাগতেছেন, কিন্তু তাকে ওই ব্যাপারগুলি ইন ডেপথ না জানার কারণে কিন্তু এখন তাকে আবার নতুন করে পড়াশোনা করা লাগছে, নতুন করে কারো না কারো হেল্প নেওয়া লাগছে। আচ্ছা মাহমুদ ভাই, একটা বিষয়, আমরা যেহেতু আমাদের আজকের অনুষ্ঠান যারা দেখছেন বা দেখবেন তারা বেশিরভাগই হচ্ছেন স্বভাবতই, আপনি জানেন, এরা চাকরি প্রার্থী। জি, এক্ষেত্রে আমরা দেখি, আমরা যখন একটা প্রিপারেশন নিই, আমরা বাংলার প্রিপারেশন না নিয়ে, ইংরেজির প্রিপারেশন না নিয়ে, আমাদের এখানে প্রায় একটা কথা আমরা শুনি আমাদের যারা ক্লায়েন্ট বা আমাদের সেবা প্রার্থী স্টুডেন্ট ভাই বোনদের কাছ থেকে, সেটা হচ্ছে বিসিএস এর ম্যাথ আর ব্যাংকের ম্যাথ। আমি আপনার কাছ থেকে জানতে চাই, ম্যাথস তো ম্যাথই, ইংলিশ তো ইংলিশই, আবার বিসিএস এর ম্যাথ বা ব্যাংকের ম্যাথ, এই দুইটা ম্যাথের মধ্যে আসলে পার্থক্যটা কি? আপনি যদি একটু বলতেন, আপনি যেহেতু ম্যাথস নিয়ে অনেকদিন পড়াচ্ছেন। আমি অ্যাকচুয়ালি ওই আমার আলোচনাটা ওই যে কথাটা এরকম আর কি, তাল গাছটা আমার অলওয়েজ, আমি আমার আলোচনাটা থেকে আমি কিন্তু মূল একটা জায়গাতে অলওয়েজ ফোকাস করতেছি। কিন্তু ম্যাথস ইজ ম্যাথস, ম্যাথ মানেই তো ম্যাথ। বিসিএস এর ম্যাথ বলতে আলাদা কিছু নাই, ব্যাংকের ম্যাথ বলতে আলাদা কিছু নাই, প্রাইমারির ম্যাথ বলতে আলাদা কিছু নাই, এমবিএ অ্যাডমিশনের জন্য ম্যাথ বলতে আলাদা কিছু নাই। একই ম্যাথ, এক এক এক্সামের মানে ধরন অনুযায়ী কোশ্চেন প্যাটার্নটা ডিফারেন্ট, প্রেজেন্টেশনটা ডিফারেন্ট, কোশ্চেনের টাইপ গুলি ডিফারেন্ট হয়ে যায়, কিন্তু ম্যাথ কিন্তু সেম, একই জিনিসই। লাইক ধরেন কোন একটা সাবজেক্টের কোন একটা টপিকের ম্যাথ বিসিএস এও আসতেছে, এটা ব্যাংকেও আসতেছে। বিসিএস বা ব্যাংকের সাথে বেসিক ডিফারেন্স হলো কোশ্চেনের একটা ধরেন প্রেজেন্টেশনের ডিফারেন্স। প্রেজেন্টেশন হলো ব্যাংক গুলাতে ইংলিশে কোশ্চেন হচ্ছে, এখানে বাংলায় কোশ্চেন হচ্ছে। অনলি প্রাইভেট ব্যাংকে। স্যার আপনি যেটা বলছেন এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্লিজ। জি হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, ম্যাথস এবং বিসিএস ব্যাংক ম্যাথস এবং এই যে ব্যাংকের ম্যাথের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? হ্যাঁ, বিসিএস ব্যাংকের মধ্যে একটা বেসিক ডিফারেন্স হলো মানে কোশ্চেনের প্রেজেন্টেশনটাতে একটু ডিফারেন্স আছে। বিসিএস এর কোশ্চেন হইতেছে বাংলায়, আর ওইখানে কোশ্চেনটা দিচ্ছে তারা ইংলিশে, আর টাইপ গুলাতেও একটা ডিফারেন্স আছে। এর মানে ওই যে আমি আগে যেটা বললাম, লাইক ধরে নিচ্ছি আমরা টপিক দিয়ে যদি বলি তাহলে ব্যাপারটা সহজে বোঝানো যায়। ধরে নিচ্ছি ধরেন নাম্বার প্রপার্টিজ, এটা ধরে নিচ্ছি ব্যাংক জবলারা শিখতেছে নাম্বার প্রপার্টিজ হিসেবে, কিন্তু যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছে তারা কি নিয়ে? সংখ্যা তথ্য। কথা তো একই জিনিস না? কি ডিফারেন্সটা দেখেন এখানে। তাহলে ধরে নিচ্ছি এই যে সংখ্যা রিলেটেড, বাস্তব সংখ্যা, মৌলিক সংখ্যা, তারপরে আপনার ধরেন এই রিলেটেড যা আছে, এটা যদি এই পুরো চ্যাপ্টারটার সব যদি উনি শিখতেন, সবগুলি টপিক নিয়ে যদি উনার জানা থাকতো, তাহলে এটা বিসিএস এর জন্য কি, ব্যাংকের জন্য কি, এমবিএ এডমিশন টেস্টের জন্য কি আসে। যেমন আমি একটা
হ্যাঁ জি প্লিজ জি বলেন, বলেন, উদাহরণ আমি দেন। জাস্ট একটা বেসিক ওই একটা স্পেসিফিক একটা উদাহরণ দিই। ধরেন এই যে সংখ্যা রিলেটেড বিসিএস এ কোশ্চেন আছে কি একটা সংখ্যা দিয়ে বলে, কয়েকটা সংখ্যা দিয়ে বলে নিচের কোনটি বাস্তব সংখ্যা, নিচের কোনটি অবাস্তব সংখ্যা। তাহলে এই যে ব্যাপারটা, এটা কি তাহলে যারা ব্যাংকে পরীক্ষা দিচ্ছে তার কি জানার দরকার নাই? কিন্তু কি হয়, এটা ব্যাংকে এইভাবে কোশ্চেনটা আসে না। নিচের কোনটি বাস্তব সংখ্যা, আমি এ পর্যন্ত ব্যাংকের কোশ্চেনে এই ধরনের কোনো কোশ্চেন হুইচ ওয়ান ইজ রিয়েল নাম্বার এরকম ব্যাংকে থাকে না, কারণ ওই দেখা যায় এটা ছোট কোশ্চেন, এত ছোট ছোট কোশ্চেন ব্যাংকে আসে না, আর একটু বড় কোশ্চেন আসে। তাহলে ডিফারেন্সটা কিন্তু মানে শুধুমাত্র প্রেজেন্টেশনের ডিফারেন্স। আর টপিক গুলা, কিছু কিছু টপিক থাকে যেগুলি ব্যাংকে থেকে কোশ্চেন আসতেছে, আর এখানে তো কোশ্চেন আসছে না। আরেকটা স্পেসিফিক উদাহরণ দিই, ধরেন গতিবেগের অঙ্ক করছি না স্যার আমরা, গতিবেগ বিসিএস এ আসে না গতিবেগের প্রশ্ন? আছে 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 আছে। ট্রেনের প্রশ্ন, ধরেন ট্রেনের অঙ্ক, ট্রেনের অঙ্ক ব্যাংকের ডিফিকাল্টি লেভেলটা যে লেভেলের আসে, এই লেভেলে হয়তো তার বিসিএস এ আসে। তাই বলি কি আমরা এটা এনশিওর করতে পারবো যে কোশ্চেনটা অলওয়েজ একই প্যাটার্নের থাকবে, এইভাবেই থাকবে? ব্যাংকের যে ডিফিকাল্টি লেভেলটা আসছিল এটা বিসিএস এ আসবে না। কি হবে, ওইখানে ছিল ইংলিশে, এখানে আসবে বাংলায়। তাহলে ধরে নিচ্ছি আমরা গতিবেগ বা স্পিড টাইম ডিস্টেন্স নিয়ে একজন স্টুডেন্টের যদি সবগুলি টাইপ পড়া থাকতো, সবগুলি টাইপ নিয়ে যদি তার একটা একদম মানে কমপ্লিট প্রিপারেশন থাকতো, তাহলে এটা হোয়াট এভার দ্য এক্সাম, হইতে পারে এটা বিসিএস, হইতে পারে ব্যাংক জব, হইতে পারে প্রাইমারির, ডিফিকাল্টি লেভেলটার কম বেশি হইতো। তাহলে আর তার করা লাগতো কি আলাদা চিন্তা করা লাগতো না, স্যার আমার কি বিসিএস মেথে প্রাইভেট পড়াবেন, বিসিএস মেথের জন্য আপনার কোনো কোর্স নাই। অনেকে বললে আপনাদের ওই যে আমি ওই যে এখানে দেখলাম তো, ওই যে কমেন্টে একজন লিখছে গতকাল না দেখলাম, ব্যাংক মেথের কোর্স নাই। আরে ভাই ব্যাংক মেথের আলাদা কোর্স। কিছুক্ষণ আগে একজন লিখে দিয়েছে রিটেনের ম্যাথ চালু করেন স্যার। হ্যাঁ হ্যাঁ, রিটেনের ম্যাথ চালু করেন। আরিফ পাঠানকে একটু বলে রাখি, আরিফ মানে আমাদের সরকারি পরীক্ষাগুলোতে অধিকাংশ ব্যাংকেই বাংলায় প্রশ্ন হয়, এর মানে ইংরেজিতে হবে না, এটার কোনো ইয়া নাই। যেমন স্যার বলেছেন বিসিএস পরীক্ষায় প্রশ্নটা, ম্যাথের প্রশ্নটা বাংলায় হয়, তার মানে সবসময় যে বাংলায় হবেই এমন কোনো কথা নাই, ব্যতিক্রম থাকে। যেমন 28তম বিসিএস এর সব ম্যাথস এর পরীক্ষা কিন্তু ইংরেজিতেই হয়ে আছে, ইংলিশে হয়েছে। হ্যাঁ, তো ব্যতিক্রম থাকতে পারে। মানে ইন জেনারেল আমাদের কথা হচ্ছে যে সাধারণত বিসিএস পরীক্ষা, শিক্ষক নিবন্ধন বলি, প্রাইমারি শিক্ষকের নিয়োগ পরীক্ষা বলি, বাংলাদেশের যত বড় বড় নিয়োগ পরীক্ষা আছে, এই নিয়োগ পরীক্ষাগুলোতে স্যার যেটা বলেন প্রেজেন্টেশনটা বা অঙ্ক প্রশ্নগুলো সাধারণত বাংলায় হয়। শুধুমাত্র ব্যাংকের ক্ষেত্রে, বিশেষ করে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা ইংরেজিতে থাকে। এবং স্যার যেটা বলছেন ম্যাথস এখানে কোনো কোনো ক্ষেত্রে ওই যে বললেন বাস্তব সংখ্যা কি, হোয়াট ইজ রিয়েল নাম্বার, শব্দগুলোই এই যে স্যার বলেন ডিফারেন্সটা কি, একটা জায়গায় বললো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, আর একটা জায়গায় বললো পার্থক্য কি, মানে এর চেয়ে বেশি পার্থক্য কিন্তু না। এরপরে স্যার আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে কোন কোন জায়গাতে টপিকগত একটু ভিন্নতা থাকতে পারে। যেমন কোন একটা জায়গায় এই টপিক থেকে প্রশ্ন বেশি করা হয়, আমরা অতীত এক্সপিরিয়েন্সে দেখেছি, আবার কোন জায়গায় দেখতে যে ভিন্ন একটা টপিক থেকে প্রশ্ন করা হয়। এই জিনিসটাই বোধহয় স্যার বুঝাতে চেয়েছেন, আমি যদি ভুল না বুঝে থাকি। জি জি মাহমুদ ভাই, আমরা আসলে এই যে বেসিক ম্যাথ কোর্সটা আমরা চালু করতে যাচ্ছি মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে, এবং এটা আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি শুরুতে, সেটা হচ্ছে বেসিক ম্যাথটা ওই যে বললাম ব্যাংক বিসিএস এর ম্যাথ না, ব্যাংকের ম্যাথ না, প্রাইমারি ম্যাথ, এই বিষয়গুলো বাদ দিয়ে আমরা চাচ্ছি আসলে ম্যাথস এর উপরে প্রিপারেশন নিতে, মানে ইন জেনারেল ম্যাথস এর বেসিকটা ডেভেলপমেন্ট করার জন্য। আমরা আসলে বেসিক ম্যাথ কোর্সে বেসিক ম্যাথ বলতে আমরা কি বুঝাচ্ছি, মাহমুদ স্যার আপনি যদি একটু এক্সপ্লেইন করতেন প্লিজ। আচ্ছা, আমি এখানে একটু একজনের একটা রেফারেন্স দেই। আমাদেরই একজন মানে খুব মানে শ্রদ্ধাভাজন, ওনার থেকে নাম বলে আমরা সবাই চিনে ফেলবেন, আমি ওই নামে যাচ্ছি না। উনি আমাকে একবার ওই কোনো একটা ওই আমি যখন বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম তখন উনি আমাকে একটা ওই দিছিলেন, একটা ধারণা দিছিলেন। ধরেন উনি কোনো একটা এক্সামে রেকর্ড পরিমাণ মার্কস পাওয়া, তো জিমেট এক্সামে অনেকে আপনারা চিনেন সাইফুরসের যে এমডি স্যার সাইফুর রহমান স্যার, তো ওনার হলো ওয়ার্ল্ড রেকর্ড, ওনার জিমেটের যে রেকর্ড। ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে অ্যাকচুয়ালি এটা কি করে পসিবল, আপনি কি করে সম্ভব করলেন ব্যাপারটা। তখন এমডি স্যার এই সাইফুর স্যার আমাকে বলছিলেন যে ধরো ম্যাথ যে আসে, আমি করলাম কি নীলক্ষেত থেকে জিমেটের বই কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখলাম আসলে কত ধরনের ম্যাথ আসে।
তাহলে এই ব্যাপারটা কি আনলিমিটেড নাকি লিমিটেড? লিমিটেড না স্যার। আপনার যে বিসিএস যে আপনার ম্যাথ আসতেছে, আপনি কিন্তু দীর্ঘদিন এই বিসিএস লাইনে, আপনি বিসিএস এর যে ম্যাথ, এটা কি আনলিমিটেড টপিক নাকি লিমিটেড টপিক? লিমিটেড টপিক। আর প্রত্যেকটা টপিকের আনলিমিটেড টাইপ, আনলিমিটেড টাইপ না কিন্তু। আমি আমি আপনাকে বলি, শতকরা চ্যাপ্টারের আমি দীর্ঘদিন বিভিন্ন জায়গা থেকে একদম টপিক বেছে বেছে আমি এখানে ধরেন দেখছি 16-17টার চেয়ে বেশি টাইপ নাই। তো এটা করতে হয় কি, একটা নির্দিষ্ট লেভেলে আপনি যদি মানে একটা প্রিপারেশন নিজেকে একটা লেভেলে নিয়ে যেতে হয়। যখন নিজেকে একটা লেভেলে নিয়ে যাওয়া যায় তখন আর কিন্তু ওইটা, ভাই শুনতে পাচ্ছেন? জি জি শুনতেছি আমি, বলেন। আচ্ছা, ওইটা করতে হয় কি, যেহেতু টাইপ গুলি আনলিমিটেড না, করতে হয় কি একটা নির্দিষ্ট লেভেলে প্রিপারেশন নিয়ে একটা নির্দিষ্ট লেভেলে নিয়ে যেতে হয়। যখনই আপনি আপনার নিজেকে একটা প্রিপারেশন একটা নির্দিষ্ট লেভেলে নিয়ে যাবেন, তখন প্রশ্নটা যেভাবেই আসুক, যত ধরনের প্রশ্ন আসে আপনি পারবেন। এই কারণে আমি যারা এখানে আমার কথাবার্তা যারা শুনতেছেন, আমাদের যারা এক্সামিনে আছেন বিভিন্ন, হয়তো হইতে পারে উনি বিসিএস পরীক্ষা দিবেন বা ব্যাংক জবের পরীক্ষা দিবেন বা যে কোনোটা হইতে পারে, আমাদের উচিত হইলো আপনি আগেই করেন কি, একটা টপিকের ম্যাথের একটা চ্যাপ্টারের আপনি সিলেক্ট করেন, দেখেন বিভিন্ন বই ঘাটাঘাটি কত ধরনের টপিক হয়, কত ধরনের প্রশ্ন আসে। এই প্রশ্নগুলা যদি আপনি সবগুলি টাইপ যদি আলোচনা করে ফেলেন, এখন এটা হইতে পারে ব্যাংক, হইতে পারে বিসিএস, হইতে পারে প্রাইমারি, হইতে পারে শিক্ষক নিবন্ধন, যে কোনোটাতে আপনার কমন করে দেবে, এর বাইরে আপনি কোনোভাবে যেতে পারেন। সো হোয়াট উই ডিড, আমরা যে কি কাজটা করছি, এই যে কোর্সটা যেটা আছে আমাদের এখন, এটা আমরা চেষ্টা করছি প্রত্যেকটা চ্যাপ্টারের যত টাইপ আছে একচুয়ালি, মানে কি কি টাইপের কোশ্চেন হইতে পারে, লাইক ধরে নেন বয়স এবং গড়ের অঙ্ক, তাহলে বয়সের গড়ের অঙ্ক ব্যাংকে কি ধরনের প্রশ্ন আসে, বিসিএস এ কি ধরনের প্রশ্ন আসে, প্রাইমারি বা শিক্ষক নিবন্ধনে কি ধরনের প্রশ্ন আছে, এই সবগুলিকে আমরা করছি কি ওইটার পুরো সিলেবাসটা যাতে কাভার করে, এইভাবে অ্যাকচুয়ালি আমাদের কোর্সটাকে আমরা ডিজাইন করছি। তাহলে হবে কি, আপনার ওই একটা কোর্স দিয়েই ওই যে বেসিক মানে বেসিক, ওই যে আমি আগের থেকে যেটা বলে আসতেছি, তাহলে এতে এতে হলো কি, আপনার ধরেন ওই একটা ইস্যু নিয়ে পুরো ব্যাপারটা আপনি জানেন। যখন পুরো বিষয়টা আপনি জানতেছেন, তখন কোয়েশ্চেন প্যাটার্নটা যাই হোক, কোয়েশ্চেন আইদার বাংলায় হোক, ইংলিশে হোক, একটা টপিক বাদ পড়ুক, যাই আসুক না কেন, আপনার ওই জিনিসটা তখন কি হবে, আপনি ওইটা পারবেন, আনসার করতে পারবেন। ভাই হ্যাঁ, এখন ওই যে জি আমাদের যেটা আপনার জি বেসিক ম্যাথস এর যে কোর্স প্ল্যান করা, বা আমাদের এই বেসিক ম্যাথ কোর্সের যে চ্যাপ্টার গুলো বা যে ক্লাসগুলো নেওয়া হবে, এগুলো করার ক্ষেত্রে আমাদের যে রিসেন্ট সিলেবাস, সেটা আমরা বিসিএস বলি বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস, আমরা তো আসলে আমি যতটুকু জানি এই বেসিক ম্যাথ কোর্সে শুধু যে বিসিএস বা ব্যাংক এ ধরনের আলাদা ফোকাস না করে, আপনি যেটা বলছিলেন আমাদের আসলে ম্যাথ শেখার উপরে, ম্যাথস এর প্রবলেম আসলে সলিউশনের উপরে বেশি জোর দেওয়া হয়েছে। তো আমাদের অনেকের জানা থাকে, এখন তো এটা তো বুঝতেই পারছেন, অনেকেই চাই, আমাদের বেশিরভাগই একটা অভ্যাস হচ্ছে নগদে আমার এটা কি হচ্ছে, মানে আমি যে সামনে বিসিএস পরীক্ষা দিব, এখানে এটা আমার সিলেবাসটা আমার পারপাসটা সার্ভ করছে কিনা, অথবা আমি সামনে ব্যাংকের পরীক্ষা দিব, এই যে আমাদের একটা বড় ব্যাংকের পরীক্ষা এখন পেন্ডিং অবস্থায় আছে, আমাদের যে সবগুলো সরকারি ব্যাংকের যে নিয়োগের বড় পরীক্ষাটা, সামনে 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আছে 29 অক্টোবর, যদি সবকিছু ঠিকঠাক থাকে। এরপরে প্রাইমারি একটা বিশাল একটা পরীক্ষা, লক্ষ লক্ষ ছেলে মেয়েদের একটা পরীক্ষা সামনে পেন্ডিং অবস্থায় আছে। এই পরীক্ষার সিলেবাস গুলোর উপরে বিশেষ নজরটা রাখা হয়েছিল কিনা, বা ফোকাসটা দেওয়া আছে কিনা বেসিক ম্যাথ কোর্সের কোর্স প্ল্যানিং এর সময়, কি বলবেন আপনি? জি জি ডেফিনেটলি। কারণ এটা ধরেন আমি আমার দীর্ঘ এই 14-15 বছর যাবত আমি এই লাইনে, যখন আমি এই যে মেটেরিয়াল ডেভেলপমেন্টের ইস্যুটা দেখছি, এমনও হয়েছে প্রতি 6 মাস অন্তর অন্তর আমার করা লাগে মেটেরিয়ালস কিন্তু আপডেট করা লাগতেছে। যারা বিশেষ করে আমি স্পেসিফিক বলি, ধরেন যারা ব্যাংকের পরীক্ষা দিচ্ছেন, আপনি দেখবেন 3-4 বছর আগের ব্যাংকের কোশ্চেনের প্যাটার্ন আর এখনকার প্যাটার্ন কিন্তু একটা ভিন্ন আছে, একটা ভিন্নতা আসছে কিন্তু। তাহলে এখন যদি আমার এই সিলেবাসটা যদি এখানে কাভার না হয়, তাহলে ইন এসেন্স তো আমার এই কোর্সটা করে লোকজন বেনিফিটেড হবে না। ইন এসেন্স যদিও ধরেন আমরা এখানে একটা কোর্স অফার করতেছি খুবই নমিনাল একটা ফিতে, বা কেউ কেউ হয়তো ফ্রি পড়বে, যদিও আমাদের ধরেন একটা চ্যারিটি অর্গানাইজেশন, বাট দিন শেষে কি আমার এটা ধরেন আমরা এই একটা কোর্স করে অফার করে অফ হয়ে যাবে,
নাকি আমরা 6 মাস পরে কি প্রতিষ্ঠান আমরা অফ হয়ে যাবে, নাকি আমার এই প্রতিষ্ঠানটাকে আমরা দীর্ঘদিন টেনে নিয়ে যাব, দীর্ঘদিন টেনে নিয়ে যাব স্বাভাবিকভাবেই। সো আল্লাহ করে হয়তো আমরা এটা হয়তো দেখা যাবে এটা দিয়া যুগের পর যুগ মানুষ বেনিফিটেড হবে, এই নিয়তেই তো আমরা এই প্ল্যাটফর্মটাকে অ্যাকচুয়ালি এস্টাবলিশ করছি। তাহলে এখন আমার এই প্রোডাক্টটা, আমার এই সার্ভিসটা নিয়ে যদি স্টুডেন্ট বা যারা আমার সার্ভিসটা নিবে তারা যদি বেনিফিটেড না হয়, তাহলে ইন এসেন্স তো আমি ওই দেখা যাবে আমি মানে সময়ের আবর্তে আমি কি হবে, আমার জনপ্রিয়তাটা হারাবো বা আমার অ্যাকসেপ্টেন্সটা আমার হারিয়ে যাবে, গ্রহণযোগ্যতাটা হারিয়ে যাবে। সো এই হিসাবে আমরা করছি কি পুরো সিলেবাস যাতে আমার রিসেন্ট সিলেবাস, সমসাময়িক সিলেবাসটা যাতে কভার করে, এই অনুযায়ী কিন্তু আমাদের টপিকগুলো সিলেকশন করে চেষ্টা করা হয়েছে যেন বেশিরভাগই। আমাদের মনে হয় মাহমুদ স্যার বোধহয় আবার কিছুটা ডিসকানেক্টেড হয়ে গেলেন, আশা করি যে খুব শীঘ্রই উনি এখানে চলে আসবেন। বেসিক ম্যাথ কোর্সে আসলে সিলেবাস বা কোর্স প্ল্যানিং এর ক্ষেত্রে আমি যতটুকু জানি সেটা হচ্ছে আমাদের রিসেন্ট একেবারে বিসিএস এর সর্বশেষ যে চেঞ্জটা এসেছে, আপনারা সকলেই জানেন বিসিএস এর সর্বশেষ চেঞ্জ হচ্ছে 35th বিসিএস এ যেটা হয়েছিল, যেটা এখন 43 বিসিএস এর জন্য ওই সিলেবাসটাই কন্টিনিউশন আছে। সুতরাং ওই সিলেবাসের ম্যাথমেটিক্সের যে 3টা পার্ট, অ্যারিথমেটিক, জিওমেট্রি বা অ্যালজেব্রা, এই চ্যাপ্টারগুলোকে সেখানে ইনক্লুড করা হয়েছে। আবার ব্যাংক জবের ক্ষেত্রে আমরা ব্যাংক জবের প্রশ্নগুলোকে দুই ভাগে দেখেছি, একটা হচ্ছে আমাদের ন্যাশনাল ব্যাংক যেগুলো, জাতীয় ব্যাংক যেগুলো আছে, সরকারি ব্যাংক যেগুলো আছে, এই ব্যাংকগুলোর প্রশ্ন প্যাটার্নে কোন ধরনের কোন টপিক থেকে কোন সিলেবাস থেকে প্রশ্ন হয়, এবং পাশাপাশি রিসেন্ট আমাদের যে অসংখ্য প্রায় মোর দ্যান 50 প্রায় 50টির মতো অধিক সরকারি বেসরকারি ব্যাংক আছে, কমার্শিয়াল ব্যাংক হিসেবে যেগুলোকে আমরা চিনি, সেই ব্যাংকগুলোর প্রশ্ন পরীক্ষা, নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো আমরা স্টাডি করেছি। সেখানে যে টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়, যে টপিকগুলো রেগুলার সিলেবাসে আসে, পরীক্ষায় আসে, সেই টপিকগুলো বিসিএস এর টপিকগুলো, এবং আমরা গত 8-10 বছরের প্রাইমারি এডুকেশনের জন্য যে টপিকগুলো সিলেবাস মানে পরীক্ষায় কমনলি আসে, আপনারা সকলে জানেন সব জায়গায় কিন্তু সিলেবাসটা একেবারে স্পেসিফিক বলা নাই যে পার্সেন্টেজ থেকে আসবে বা এটা কি বলে লস এন্ড প্রফিট থেকে আসবে, ইউনিটারি সিস্টেম থেকে আসবে, সব জায়গায় কিন্তু সিলেবাসটা অতটা স্পেসিফিক না, বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে আপনারা দেখবেন। আমরা যেটা করেছি বিসিএস, ব্যাংক জব, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন এবং জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো হয় এই সহকারী জজ নিয়োগ পরীক্ষাগুলোর জন্য, এই মেজর 4টি বিসিএস পরীক্ষা, সরকারি বেসরকারি প্রশ্ন এবং এই যে 4টি সরকারি বড় ধরনের নিয়োগ পরীক্ষা, এই নিয়োগ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন গুলো নিয়ে আমরা একটা দীর্ঘ আলোচনা করেছি, আমরা আমাদের মতো করে রিসার্চ করেছি যাতে গুরুত্বপূর্ণ কোনো টপিক বাদ না পড়ে। এই টপিকগুলোর সম্মিলনে আমরা কিন্তু বেসিক ম্যাথ কোর্সটা কোর্স প্ল্যান করেছি, যেটাতে আমরা বলছি 20টা ক্লাস হবে। এগুলো হচ্ছে মূল ক্লাস, 20টা ক্লাসের পরে 7টি এগুলো নিয়ে পার্শিয়াল টেস্ট হবে সিলেবাস ওয়াইজ। আবার এই 7টির পরে 2টি মডেল টেস্ট হবে। এই 7টি পার্শিয়াল টেস্ট এবং 2টি মডেল টেস্ট, এই যে প্রশ্নগুলো হবে, প্রশ্নগুলোর আবার সলিউশন ক্লাস হবে। এই প্রশ্নগুলো নিয়ে আবার কিন্তু সলভ ক্লাস হবে। আমি একটু মাহমুদ স্যারকে আমরা আবার নেটওয়ার্কে কানেকশনে পেয়েছি, স্যারের দিক থেকে নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে মনে হয়, একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমাদের খুব বেশি কিছু করারও নাই। আমি মাহমুদ স্যার এখানে একজন একটা প্রশ্ন করেছে, প্রশ্নটার উত্তর দিলে মনে হয় আমাদের, আপনি যে আলোচনায় ছিলেন এটার উত্তরটা আরো গোছালো ভাবে চলে আসবে। সেটা হচ্ছে মোহন হোসাইন রিজওয়ান নামের একজন প্রশ্ন করেছেন, আমি যদি প্রনাউন্সিয়েশনটা ভুল না করে থাকি। Is it possible to solve all the basics of math in 20 classes? 20টা ক্লাসের মধ্যে সব ম্যাথের সব টপিকের বেসিক ক্লাসগুলো কভার করা সম্ভব হবে কিনা, আপনি যদি উত্তরটা দিতেন প্লিজ। ভাই এটা তো ওই আগেই বললাম, কারণ বিষয়টা হলো এটা তো হলো ম্যাথস হলো একটা মানে একটা জগৎ, অ্যাকচুয়ালি এটা ভিন্ন জগৎ। এখন ম্যাথের সব বেসিক এখানে উনি যেটা বলছে, যদি আমি ধরেন এরকম বলি ব্যাপারটাকে, আমি পরে একদম স্পেসিফিকলি ওনাটার আনসার দিচ্ছি। ম্যাথের বেসিক বলতে কিন্তু বিশাল। আপনি লাইক ধরেন নাম্বার প্রপার্টিজ বা নাম্বার সংখ্যার কিভাবে ফরমেশন হয়, এটার বেসিক যদি আপনি আলোচনা করতে চান তাহলে এইটাই হয়তো 20টা ক্লাস লাগবে। ধরেন অ্যাবসলিউট ভ্যালু বা কি বলবো, ধরেন মৌলিক সংখ্যা কিভাবে হয়, পূর্ণবর্গ সংখ্যা কিভাবে হয়, বা এই পূর্ণবর্গ সংখ্যার ইতিহাস, এইটার বেসিক, এইটা নিয়ে যদি আলোচনা করি
তাহলে দেখা যাবে এইটাই হয়তো অনেক লম্বা সময় চলে যাবে। কিন্তু আমাদের এখানে কোর্সটা আমরা কাদের জন্য, আমার কি এটা ধরেন কোর্সটা কি ইন জেনারেল বাংলাদেশের লোকজন মানে ম্যাথের বেসিক ম্যাথ জানুক, ম্যাথ শিখবে, এটার জন্য আমরা অফার করছি, নাকি একটা স্পেসিফিক টার্গেট নিয়ে আমরা অফার করছি? স্পেসিফিক টার্গেট কি? কম্পিটিটিভ এক্সাম দিবেন তাদেরকে বেস করে কোর্সটা ডেভেলপ। আমি আবার বলতেছি, ধরেন এই যে বেসিক ম্যাথ কোর্সটা আমরা যে ডেভেলপ করছি, তা কাকে টার্গেট করে আমরা ডেভেলপ করছি? তাহলে নিশ্চিতভাবে আমি তো সারা বাংলাদেশের ইন জেনারেল সব মানুষদেরকে টার্গেট করে তো এটা করি নাই, টার্গেট করছে একটা নির্দিষ্ট গ্রুপকে টার্গেট করেই তো আমার এই কোর্সটা করা। সো হিসেবে কম্পিটিটিভ এক্সামে আপনার যে ধরনের ম্যাথ আসে, আইদার এটা বিসিএস হইতে পারে, ব্যাংক জব হইতে পারে, প্রাইমারি শিক্ষক নিয়োগ হইতে পারে, শিক্ষক নিবন্ধন হইতে পারে, এমবিএ এডমিশন টেস্ট হইতে পারে, আমরা চেষ্টা করব এই 20টা ক্লাসের মধ্যে প্রত্যেকটা টপিকের আপনার প্রতিটা ইস্যুতে যে আপনার যে ধরেন যা বেসিক আছে, মানে আপনার প্রতিটা টপিকের যে মূল যে ধারণা, আপনি কোনো একটা বিষয় নিয়ে যেভাবেই আসুন, লাইক ধরে নিচ্ছি ধরেন লাভ ক্ষতি, প্রফিট লস নিয়ে কি ধরনের বেসিক কোশ্চেন হইতে পারে, প্রফিট লস আপনি জানেন কিনা, প্রফিট লস কখন প্রফিট হয় কখন লস হয়, বা প্রফিট লস রিলেটেড কি ধরনের প্রশ্ন হয়, কি ধরনের প্রশ্ন আসতে পারে, এটার সাথে রিলেটেড কি টার্ম থাকে, এইটার সাথে কোশ্চেনের কি ধরনের প্রেজেন্টেশন আছে, আমরা চেষ্টা করছি সবগুলি বিষয় এখানে নিয়ে আসার। আমি বুঝাইতে পারছি কিনা এটা? অনেক 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 ধন্যবাদ স্যার। আমি আরেকটা প্রশ্ন, আমাদের জামাল সারিয়া সফার উনি একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে ম্যাথ গুলো কি বাংলায় আলোচনা হবে নাকি ইংরেজিতে আলোচনা হবে বেসিক ম্যাথ কোর্সে? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। বেসিক ম্যাথ কোর্স যেহেতু আমরা টাইটেল দিয়েছি, এটা কিন্তু সবার জন্য, এটা স্পেসিফিক কারোর জন্য না। তাহলে যেহেতু স্পেসিফিক কারোর জন্য না, আমরা এটা অ্যাকচুয়ালি আমাদের ফোকাসটাই হলো আমাদের লেকচার শিট থেকে শুরু করে ইভেন যে লেকচার শিট গুলো যে আমি কারেকশন করছি স্যার, আমি বলি আপনাদের এই যে লেকচার শিট গুলাতে ধরেন ওই যে দেয়া ছিল ইংলিশ 2018, ওইটারও কেইটা আমি 2018 বানিয়েছি, 2018 লিখছি। কেন? আমরা চাইতেছি এটা হলো যেহেতু সব ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ডেভেলপ করা, ওই হিসাবে এটা লেকচার ডেলিভার থেকে শুরু করে লেকচার শিট এভরিথিং হবে বাংলায়। তো পাশাপাশি আমরা কি করব, ধরেন এই রেসপেক্টিভ টার্মিনোলজি গুলো আমরা ইংলিশে দিব, মানে যাতে আমার ওই প্রশ্নগুলো যদি ইংরেজিতে হলেও স্টুডেন্টরা যাতে ওটা ধরতে পারে। লাইক যেমন ধরে বাস্তব সংখ্যা, এখন কোনো কারণে বাস্তব সংখ্যা ওইখানে আসলো প্রাইম নাম্বার, এখন স্টুডেন্টরা তো প্রাইম নাম্বার সব 200 নেয়, তাহলে আর কি হলো, তাহলে আমার কোর্সটা করে কিন্তু ওনার তখন আর খুব বেশিটা বেনিফিট পাবে না সে। আচ্ছা, আমাদের ওই আরেকজনের প্রশ্ন করেছেন, ক্লাস টিচার কি মাহমুদুল স্যারই থাকবেন? হ্যাঁ, মাহমুদ স্যার উনি অনেক দিন ধরে অনেক দিন মোর দেন 1.5 দশক আমার জানা মতে উনি ম্যাথমেটিক্স নিয়েই গবেষণা, তার জ্ঞান পড়ালেখা সবকিছু পড়াচ্ছেন, হাজার স্টুডেন্টকে পড়িয়েছেন। আমাদের মাহমুদ স্যারই বেসিক ম্যাথ কোর্স ডেভেলপ করবেন ইনশাআল্লাহ। আরেকজন একটা প্রশ্ন করেছেন, ক্লাস শেষে প্র্যাকটিসের জন্য পিডিএফ শেয়ার করা হবে? এখানে একটু বলে রাখি, আমরা কিন্তু বেসিক ম্যাথ কোর্সটা বিসিএস বা আমাদের অন্যান্য কোর্সগুলোতে কি করি, আমরা ক্লাস একটা বিষয় কোর্সে ক্লাস, আবার রিডিং ম্যাটেরিয়ালসটা একটা অংশ আমরা পিডিএফ ফাইল দিয়ে দিই সবগুলো ক্লাসে, একটা শর্ট ভার্সনটা, ডিটেইলস ভার্সনটা আমরা রিটেন বুকস আকারে, প্রিন্ট লেকচার শিট বই আকারে আমরা প্রোভাইড করে থাকি। বেসিক ম্যাথ কোর্স আমরা করেছি কি, আমরা দুইটাকে আলাদা করি নাই, কারণ যেহেতু এখানে ম্যাথস গুলো প্র্যাকটিস করার বিষয় আছে, আমাদের সম্মানিত শিক্ষক যখন ক্লাসে করাবেন ম্যাথস এর বইটা প্রিন্ট কপিটা আপনার হাতে থাকতে হবে, না হলে আপনি এঙ্গেজড হতে পারবেন না ভালো করে। তো প্রপারলি আপনাকে এঙ্গেজ করার জন্য যিনি আমাদের এই কোর্সে রেজিস্ট্রেশন করবেন, উনি যে 750 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করুন অথবা ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, যার রেজিস্ট্রেশনটা আমরা অ্যাপ্রুভ করবো, সব স্টুডেন্টের কাছেই এই বেসিক ম্যাথ কোর্সে ক্লাস করার পাশাপাশি তার প্রিন্ট কপিটা সাথে থাকবে। আমরা একটা লেকচার গাইড তৈরি করছি এটার জন্য, প্রেসে দেওয়া আছে। লকডাউনের কারণে আমরা তো চেয়েছিলাম আপনাদেরকে, আমাদের 10 তারিখ আমাদের ক্লাস শুরু হবে, এই কোর্সে ক্লাস শুরু হবে 10 জুলাই থেকে।
আমাদের ইচ্ছে ছিল আমরা 10 জুলাইয়ের আগে আপনাদেরকে প্রিন্ট কপি লেকচার গাইড যেটা বলেছি সেটা আমরা পাঠিয়ে দেব। তো সম্ভবত লকডাউনের কারণে আমাদের একটু কয়েকদিন এদিক সেদিক হতে পারে প্রিন্ট কপি। তবে ক্লাস শুরু হয়ে গেলে 10 তারিখে বই না পৌঁছানো পর্যন্ত আমরা পিডিএফ কপি আপনাদের জন্য প্রোভাইড করবো আমাদের অ্যাপসে বা ওয়েবসাইটে, সেখান থেকে আপনারা কালেকশন করতে পারবেন। তবে যখন আমরা প্রতিটা বেসিক ম্যাথ কোর্সে যতজন আমাদের রেজিস্টার্ড মেম্বার হবেন কোর্স ফি দিয়ে অথবা ফ্রি, প্রত্যেকের কাছেই লেকচার গাইডটা আমরা পৌঁছাবো। সুতরাং লেকচার গাইডটা আপনি সাথে নিয়ে এটা করবেন, সুতরাং এটার আর পিডিএফ কপি দেওয়ার দরকার হবে না। আশা করি আমাদের যিনি প্রশ্ন করেছিলেন আবরার রিফাত, তার উত্তরটা আপনি পেয়ে গেছেন। ধন্যবাদ ইমরান নাজির, ধন্যবাদ ইমাম হাসান। আমি স্যারের কাছে আমাদের আলোচনা একেবারে এন্ডিং পর্যায়ে চলে এসেছে, একটু জানতে চাচ্ছিলাম সকল লেভেলের স্টুডেন্টরা এই ক্লাসটা করতে পারবে কিনা। যেমন আমাদের এখানে ফোকাসটা স্যার বলেছেন জব সিকার্স যারা, তাদেরকে মাথায় রেখে, তাদের চিন্তা, তাদের সিলেবাস, তাদের প্রস্তুতির বিষয়টা মাথায় রেখে কিন্তু এই কোর্সটা ডেভেলপ করা হয়েছে। এরপরেও আমি একটু স্যারের কাছ থেকে জানতে চাচ্ছি, যেমন স্যার পার্সেন্টেজ বা প্রফিট অ্যান্ড লস বা ইউনিটারি সিস্টেম যেটাই বলি, যখন আপনি অঙ্কগুলো করাবেন, প্র্যাকটিস করাবেন, তখন তো আপনি এটা আসলে বেসিক থেকে, যেহেতু কোর্সের নামে বেসিক, একেবারে প্রাইমারি পর্যায়ের আলোচনা কিন্তু সেখানে থাকবে। সুতরাং আমরা তো আশা করতে পারি যে সব লেভেলের স্টুডেন্টরাই এনরোল করতে পারবে। আপনি কি বলেন? জি জি, ডেফিনেটলি সবাই এনরোল করতে পারবে। যেমন যদি ধরেন আমরা ওই স্পেসিফিক বলি, ধরি শতকরা, যখন শতকরা আমি যখন ব্যাংকের ব্যাচে যখন ক্লাস নিচ্ছি, তাকে কিন্তু এটা লিখতেছি না যে শতকরা মানে 7কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 100/7, এটা মানে 7%। ধরেন 10কে ধরেন লব হিসাবে লিখলাম 10, নিচে লিখলাম 100, এখানে লিখলাম 10%। এই ব্যাপারগুলি আমার হয়তো যখন আমি ব্যাংকে ক্লাস নিচ্ছি তখন হয়তো এটা তাকে শেখানো লাগতেছে না। আমি ধরে নিচ্ছি তারা একটা লেভেলে আছে, আমি তাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে গিয়ে পড়াচ্ছি। কিন্তু যেহেতু আমার এটা নাম বেসিক, সো বেসিক বলতে বেসিক। আচ্ছা, বেসিক আমার এখানে একটা প্রশ্ন হলো ওই এদের কাছে, মানে পার্টিসিপেন্টদের কাছে, যারা শুনতেছেন তাদের কাছে। আচ্ছা, বেসিক শেখার জন্য সময় বেশি লাগা উচিত নাকি কম লাগা উচিত? উত্তর দেন, যারা উত্তর পারবেন তারা উত্তর করেন। বেসিক শেখার জন্য সময় কি বেশি দরকার নাকি কম দরকার? এই প্রশ্নের উত্তর যারা পারেন তারা কিন্তু কমেন্ট বক্সে দিতে পারেন। স্যারের একটা প্রশ্ন, সেটা আপনারা চাইলে কমেন্ট বক্সে দিতে পারেন। বেসিকের জন্য সময় কি বেশি লাগবে না কম লাগবে? স্যারের একটা প্রশ্ন ছিল, এটা আপনাদের জন্য। সময় বেশি লাগবে, দেলোয়ার হোসেন নামের একজন বলেছেন সময় বেশি লাগবে। ডেফিনেটলি, কারণ যখন আমি জিনিসটা ধরেন অনেক ডিটেলস আলোচনা করব, তাহলে একটা ব্যাপার সম্পর্কে যখন আমি ডিটেলস জানতে চাই, ওই যে যেমন ওই আগের স্কুলের উদাহরণটা দিলাম, আমরা তো গদবাদা সিলেবাস পড়ে আসছি, তাহলে আমি যে ওইখানে 6-7 বছর যদি একদম ডিটেলস আমি পড়াশোনা করতাম, তাহলে কি হতো, আমার ওটা নিয়ে অনেক সময় যাইতো। ওই হিসাবে বেসিক যেহেতু আমরা মানে বেসিক থেকেই যাব, ওই হিসাবে সময় তো আমার বেশি লাগবে। কারণ কি, আমি একদম ধীরে ধীরে পড়াচ্ছি প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি, যাতে সে ব্যাপারটা জানে কিভাবে হয়। এখানে অ্যাকচুয়ালি ওই যে বেসিক এটা আমরাও ছোট সময় থেকে বেসিক ম্যাথ বুঝতেছি, বা বেসিক ম্যাথ কি আসলে, আমার তো এইটা আসলে জানা দরকার। বেসিক ম্যাথ বলতে কি বুঝি স্যার, আপনি কি বুঝেন? বেসিক ম্যাথ মানে কি বলেন তো সবাই স্যার? বেসিক ম্যাথ আসলে কি? মানে আমরা নাম দিছি না বেসিক ম্যাথ। হ্যাঁ জি জি, হ্যাঁ, একটা বিষয় আমাকে একেবারে প্রাইমারি পর্যায়ে থেকে জানা, মানে একেবারে খুঁটিনাটি সহ জানা, এবং একেবারে এটার ইনিশিয়াল পর্যায়ে থেকে জানা, যাতে করে আমরা বলি না স্যার এই যে 9-10 পর্যন্ত আমরা বিভিন্ন সাবজেক্ট পড়েছি, এরপরে আসলে ওগুলোরই চর্বিত চর্বণ, কিন্তু আমাদের ফাউন্ডেশনটা হয়ে গেছে 9-10 পর্যন্ত। তো এটাও ফাউন্ডেশন ম্যাথ বলতে পারি, মানে ম্যাথসের একটা ফাউন্ডেশন কোর্স হচ্ছে বেসিক ম্যাথ কোর্স। আচ্ছা, আমি একটু সাপ্লিমেন্ট দিই আপনার সাথে। বেসিক ম্যাথ বলতে বিষয়টা এরকম, আমি যদি এক কথায় বলি, অ্যাকচুয়ালি বিষয়টা কেন হয়, এটা কেন, এই ব্যাপারটা জানতে পারা, এইটাই হলো বেসিক। আমি যে বলে না এই ছেলেটার বেসিক ভালো মানে কি, এই ব্যাপারটা কেন হয়েছে সে বিস্তারিত জানে, এইটার নাম হলো বেসিক। যেমন ধরেন আমি একটা সিম্বল, এটা আমার ভিডিওতেও আছে, দেখবেন আপনারা। যেমন লসাগু, আমরা ছোট সময় পড়ে আসছি না লসাগু, একদম বেশিরভাগ স্টুডেন্ট
লসাগুর পরে যে গু দিয়া কি হয়, গুণিতক না গুণনীয়ক, বেশিরভাগ স্টুডেন্ট এটা পেঁচায় ফেলায়, কিন্তু গুণিতক হবে নাকি গুণনীয়ক হবে? গুণনীয়ক হবে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক বইয়ের হিসেবে শিখছি আমরা, কিন্তু এই বিষয়টাই অনেকেই আমরা বইয়ের ল্যাঙ্গুয়েজ হিসেবে জানি, কিন্তু ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার না, কেন গুণিতক মানে কি বলে আসলে লসাগু। আমি সিম্পলি ধরেন যাচ্ছে এখানে 1 মিনিট, ওই যে মাস্টার তো ওটা পড়ানোর একটা টেন্ডেন্সি থাকে। লসাগু হইলো ধরেন কোন একটা সংখ্যা, যে সংখ্যাটা 2 বা ততোধিক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। আবার বলতেছি, খেয়াল করেন, বাস্তবে আসলে লসাগু ব্যাপারটা কিরকম। লসাগু হলো এমন একটা সংখ্যা যে সংখ্যাটা 2 বা ততোধিক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। আর একটু ডিপে বলি, 2 বা ততোধিক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা। 2 বা ততোধিক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা, যেমন 3 দেয়া এবং 4 দেয়া, ধরে 3 এবং 4, এই দুইটা সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য হইতে হবে। সবচেয়ে ছোট সংখ্যা হলো 12। এর চেয়ে ছোট কোন সংখ্যা 3 দিয়েও ডিভিজিবল মানে বিভাজ্য হবে না, 4 দিয়েও বিভাজ্য হবে। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে কি এর চেয়ে বড় সংখ্যা আছে? আমি এখানে আলোচনাটা হয়তো লম্বা হয়ে যাবে, শর্ট করে দিতেছি আমি। দেখবেন এরকম একটা প্রশ্ন থাকে, এটা আপনিও করে আসছেন ক্লাসে, আর স্টুডেন্টরা তো করতেছে, বিসিএসেও আসে, প্রাইমারিতেও আসে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, দেখেন এরকম আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 4, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকবে? এরকম থাকে না, প্রশ্ন আছে না? এখন প্রশ্ন হলো, স্যার কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 4, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকবে? এটা কেন? তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 4, 5 দিয়ে ভাগ করা যায়, এটার নাম হলো লসাগু। এটার নাম কি? লসাগু। তাহলে 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে ভাগ যায়, নিঃশেষে ভাগ করা যায়, এটার নাম হলো লসাগু। তাহলে সংখ্যাটা হলো 3, 4, 5 এর লসাগু মানে হলো 60। তাহলে ওই সংখ্যাটা হলো 60, 60 এর চেয়ে 1 বেশি 61। তাহলে 61 রে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন তাহলে পাবেন 1। 61 রে যদি 4 দিয়ে ভাগ করেন, 4, 15, 60 পাবেন 1, ভাগশেষ পাবেন 1। 5 দিয়ে যদি ভাগ করেন, 5, 12, 60, ভাগশেষ পাবেন 1। এখন প্রশ্ন হলো, স্যার আমি স্টুডেন্টদের কাছে প্রশ্ন, এটা আমি আমার ওই যে আমি ম্যাথ অনেক জানি, এইটা জানি, এইটা প্রকাশ করতেছি নাকি? এটা যেহেতু ভাই আমরা ম্যাথ নিয়ে পড়াশোনা করতে পড়াচ্ছি, আমি আপনার চেয়ে আমার বেশি পড়তে হয় অ্যাকচুয়ালি, নাহলে তো আপনারা আমি ওই ক্লাসে পড়াইতে পারবো না ভালো। বেশিরভাগ স্টুডেন্টদের আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি, ইভেন আপনি এখন এখানে কমেন্ট করুক লোকজন, আচ্ছা এই শব্দটা কেন, কোন ক্ষুদ্রতম সংখ্যা, এইটা কেন বললো, এই কোন ক্ষুদ্রতম সংখ্যাটা কেন বলে, এইটার কারণ কি? এটা কি জানে স্টুডেন্টরা? কোন ক্ষুদ্রতম সংখ্যা কেন বললো? তাহলে কি এর চেয়ে বড় সংখ্যা কি নেওয়া যাইতো কিনা? স্যার 61-র চেয়ে বড় সংখ্যা কি নেওয়া যাবে কিনা বলে? যারা স্টুডেন্ট আছে, আমি এটা অবেদ ভাই, আমি এটা মোটামুটি আমি কনফিডেন্টলি বলতে পারি মোর দেন 95% স্টুডেন্ট এই ব্যাপারটাই জানে না। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 4, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকবে? ভাই এটা কোন ক্ষুদ্রতম হিসাব করে পাইলেন 61। আচ্ছা 61 চেয়ে বড় কি নেওয়া যাবে কিনা? সবচেয়ে ছোটটা নিতে পারবো। তাহলে 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যা কত বলছি আমরা? 60। স্যার 120 নিলে সমস্যাটা কি হইতো? 120 নেওয়া যাবে কিনা? ডেফিনেটলি নেওয়া যাবে। 240 নেওয়া যাবে কিনা? নেওয়া যাবে। তাহলে 240, 241 নেন। 241 এ 3 দিয়ে ভাগ করে দেখেন, ভাগশেষ 1 থাকবে। 4 দিয়ে ভাগ করে দেখেন, ভাগশেষ 1 থাকবে। সেক্ষেত্রে কোন ক্ষুদ্রতম এই কন্ডিশনটা ফুলফিল হবে? হ্যাঁ, এটা ফুলফিল হবে না। তাহলে ওই যে এইটা কেন বলে একটু, তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা, এর চেয়ে বড় নেওয়া যাইতো কিনা? ডেফিনেটলি এর চেয়ে বড়টাও নিতে পারবেন আপনি। সবচেয়ে ছোটটা চাইছে আপনি, সবচেয়ে ছোটটা 100। যদি এই ক্ষুদ্রতম সংখ্যাটা না থাকতো, স্যার আমি বলি ক্ষুদ্রতম সংখ্যাটা যদি, এই কথাটা যদি না থাকতো, তাহলে নাম্বারটা কি হইতে পারবো? এনি নাম্বার যেটা 3, 4, 5 এর লসাগুরের গুণিতকের সাথে 1 যোগ করে যে কোনো একটা নাম্বার হইলেই হবে। এটা 121 হইলেও হবে, 241 হইলেও হবে, আর সবচেয়ে ছোটটা হলো 61। এইটার নাম হলো বেসিক। এই যে ব্যাপারগুলি আমাদের কাছে, অনেকের কাছে ব্যাপারগুলি ক্লিয়ার না, বা আমরা এই ডিপলি ব্যাপারটা জানি না বা চিন্তা করি।
এই বিষয়গুলো আমরা বেসিক ম্যাথ কোর্সে আলোচনায় তো থাকবে অবশ্যই, যেটা আপনি তুলে জি জি ধরছেন ডেফিনেটলি। এই বিষয়গুলো। আমি একটু কয়েকজন প্রশ্ন করেছেন, কয়েকটা এগুলো একটু উত্তরটা বলি। সেটা হচ্ছে, একজন বলছে গাইডটি বিস্তারিত হলে ভালো হয়। হ্যাঁ, এটা বিস্তারিতই হবে, টেনশন করার কোনো কারণ নাই। প্রিন্ট বইটি কিভাবে পাবো? যারা রেজিস্ট্রেশন করছেন এরা সবাই প্রিন্ট কপি এমনি পেয়ে যাবেন, এটার জন্য আলাদা কিছু করার দরকার নাই। এই যে 750 টাকার মধ্যে আপনার এই যে সবগুলো এই মূল ক্লাস এবং সলভ ক্লাস মিলে 29টা ক্লাস, 9টি পরীক্ষা এবং লেকচার গাইড সবকিছু এবং পরিবহন খরচ, এই যে আমরা কুরিয়ার সার্ভিস, সব মিলেই 750 টাকা। এরপরেও যদি কেউ ফিনান্সিয়ালি খুব দুর্বল হন, অসচ্ছল হন, অসমর্থ হন, সে তো ফ্রি রেজিস্ট্রেশন করার সুযোগ আছে। যারা ফ্রি রেজিস্ট্রেশন করবে তারাও কিন্তু কোর্সে রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথে তার কাছেও বইটি চলে যাবে। এখন আরেকজন প্রশ্ন করেছেন আবরার রিফাত, গাইডটি পাওয়ার পরে কি ক্লাস শুরু হবে না যাতে ক্লাস এবং প্র্যাকটিস একসাথে করা যাবে? হ্যাঁ, আমাদের যদি লকডাউনের কারণে বইটি পাঠাতে দেরি হয় সেক্ষেত্রে আমরা এটার পিডিএফ ফাইল আপনাদের কাছে পাঠিয়ে দেবো, যাতে স্যারের ক্লাস করার সময় আপনার কাছে পিডিএফ ফাইলের একটা কপি থাকে, আপনার প্র্যাকটিস করতে সুবিধা হয়। আর এর মধ্যে যদি লকডাউন উঠে যায় তাহলে আমরা দ্রুত পাঠিয়ে দিতে পারলে তো আর কোনো কথাই নাই। অর্থাৎ আপনি গাইড অথবা পিডিএফ কপি প্লাস ক্লাস একসাথে করতে পারবেন। আর একজন জুয়েল মল্লিক বলেছেন ক্লাস রাতে হলে ভালো হতো, স্যারের ক্লাসের সময় পরিবর্তন হবে কি? না রে ভাই, ক্লাস প্রথম ব্যাচটা রাতেও হয়তো কোন এক সময় এটা ক্লাস হবে। আমাদের প্রথম ব্যাচটা অফার করা হয়েছে, যেটা 10 জুলাই থেকে ক্লাস শুরু হবে, সেটা হচ্ছে শনি সোম বুধ বিকাল 3টায়, শনি সোম বুধ বিকাল 3টায়। আর আমাদের দ্বিতীয় ব্যাচটা যেটা 5 অগস্ট থেকে চালু হবে, সেটা হচ্ছে শনি সোম বুধ সকাল 11টায়। সুতরাং আপনি যদি মনে করেন যে সকালে আপনার জন্য ভালো, তাহলে আপনি ওটাতে এনরোল করতে পারেন, অথবা বিকালে হলে সেখানেও আপনি এনরোল করতে পারেন। বিকালে হলে প্রথম ব্যাচ, সকাল 11টায় হলে দ্বিতীয় ব্যাচের জন্য আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যেটা বললেন, আমাদের ক্লাসগুলো তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার সংরক্ষণ করা হবে। আপনার সংশ্লিষ্ট গ্রুপে, ফেসবুক যে গ্রুপ করা হবে সেই গ্রুপে ক্লাসগুলো আমরা 12 to 24 আওয়ার্স আমরা করব, সংরক্ষণ করব। সুতরাং কোনো কেউ যদি এক্সাক্ট টাইম ক্লাসটা করতে না পারেন, সে পরবর্তীতে গ্রুপে গিয়ে ক্লাসটা করে ফেলতে পারবেন। এরপরেও যারা এই কোর্সে রেজিস্ট্রেশন করবেন এবং মার্চ ফরওয়ার্ডের সকল কোর্সে আপনি চেষ্টা করবেন যে সময়টার জন্য আপনি এনরোল করেছেন সেই সময়ে ক্লাস করার জন্য, কারণ সেখানে আপনি নিজেকে কিছুটা নিয়মের মধ্যে রাখাটা সব সময় ভালো, সেই চেষ্টাটা যেন আপনি করেন। আমি মাহমুদ স্যার একেবারে শেষের দিকে চলে এসেছি, আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা অনেক সময় ম্যাথসের সাথে শর্টকাট ম্যাথ করা, সূত্র দিয়ে ম্যাথ করা, এরকম একটা বিষয়কে খুব পপুলার হতে দেখেছি। কিন্তু এটাও আমরা দেখেছি পরীক্ষার হলে গিয়ে ওই সূত্র মুখস্থ করার সূত্র মনে করার জন্য অথবা শর্টকাট করতে গিয়ে আমার পুরো অঙ্কটাই লন্ডভন্ড হয়ে যায়। এটা কি শর্টকাটের কোনো বিপদ? আর ম্যাথসে শর্টকাট করা কতটুকু উপযোগী পরীক্ষায় বা চাকরি পরীক্ষায় ভালো করার জন্য, আপনি যদি একটু বলতেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। শর্টকাট অ্যাকচুয়ালি ধরেন যে শর্টকাট জানে, নিশ্চিত আপনি মনে করেন সে বেসিক জানে। শর্টকাট কে করতে পারে? ধরেন আমি একটা সহজ উদাহরণ দিই। আমি কোন সময় ওই সাইফুরসে আমি একবার পড়াচ্ছি, ওই অ্যানালিটিক্যাল পাজেল অনেক ভালো পড়াইতে পারি, যদিও এখন ধরেন এমবিএ টেস্ট তেমন। আমি কোন একটা পাজেল, ম্যাপ পাজেলের ছিল, আমি ওই ম্যাপ পাজেল পড়াচ্ছি, তখন আমি এক্সাম্পল দিচ্ছি এরকম যে ধরেন আপনি এখন এইখান থেকে বের হইলেন পান্থপথ থেকে বের হয়ে ফার্মগেট গেলেন, ফার্মগেট থেকে বিজয় সরণি গেলেন, বিজয় সরণি থেকে রাস্তা ধরে মিরপুর গেলেন। এখন আমি কি মিরপুর এই রাস্তায় যেতে পারবো নাকি আরেকটা রাস্তা অবলম্বন করতে পারবো? আমি অন্য দিক দিয়ে ঘুরে যাব, আমি যে ধানমন্ডি হয়ে শ্যামলী হয়েও তো মিরপুর যেতে পারি। একদম স্টুডেন্টরা মানে প্রশ্ন করতেছে, স্যার আমি তো গতকালই কেবল ঢাকায় আসছি, আমি কি করে চিনি কোনটা ফার্মগেট হবে, কোনটা শ্যামলী, কোনটা কি হবে? তাহলে এই ছেলেটার জন্য আপনি কি বলতে পারবেন শর্টকাট, যে এই শর্টকাটে মিরপুর যাওয়া যায়? হে তো চিনেই না। শর্টকাট কে জানে? এইটাও আমাদের স্টুডেন্টদের একটা সমস্যা। কিন্তু শর্টকাট জানে হলো সেই যে বেসিক জানে, যে কোনো একটা ব্যাপার সঙ্গে ডিটেলস জানে। আমি যদি ঢাকা শহরে গলি চিনি, তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি যাইতে পারবো কোন দিক দিয়ে মোটরসাইকেলে তাড়াতাড়ি যাওয়া যায়। ভাই আমি তো ম্যাথই জানি না, ম্যাথই পারি না, কিন্তু স্টুডেন্টরা খালি বলে স্যার শর্টকাট বলেন, শর্টকাট বলেন, শর্টকাট বলেন। আরে শর্টকাট বলে তো আপনি ভুলে যাবেন ওইখানে। ধরেন ওই যে আমাদের এখানে স্পিড টাইম ডিস্টেন্স গতি অঙ্কের একটা আছে, মানে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কিভাবে যেতে হয়, বা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কিভাবে যেতে হয়। একটারে 5/18 দিয়ে গুণ করতে হয়, এটারে 18/5 দিয়ে গুণ করতে হয়। এটা বেশিরভাগ স্টুডেন্ট
ভুলে যায় এটা 18/5 হবে নাকি 5/18 হবে। আরে ভাই এটা আপনার মনে রাখার দরকার নেই। কারণ আপনি যদি মিটার থেকে কিলোমিটারে আসা জানেন, আপনি যদি সেকেন্ড থেকে ঘন্টায় আসতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি নিজেই শর্টকাট বানাইতে পারবেন। এখানে শর্টকাট কনসেন্ট্রেশন দেওয়া যাবে। তাহলে কি শর্টকাটটা আমরা অ্যাভয়েড করব? এই শব্দটা থেকে বের হয়ে এসে আমি এটাকে বলি শর্টকাট না, এক্সাম অ্যাপ্রোচ বলি। শর্টকাট না, কিন্তু শর্টকাট বলতে কিচ্ছু না। আপনি যদি শর্টকাটে যেতে চান, এর মানে নিশ্চিত আপনি ম্যাথ জানেন না, ম্যাথ শিখবেন না। আপনি এইটা দিয়ে ম্যাথ শেখা যায় না, এটা কোনোভাবে এক্সপ্লেইনও করা যায় না কিভাবে হইলো ব্যাপারটা। আপনাকে আগে বেসিক জানতে হবে, বাকি আপনি এক্সামে কিভাবে আনসার করবেন, দ্রুত কিভাবে, যেহেতু সময়ের মধ্যে আনসার করতে হয়, এইটা আপনাকে আমি এটাকে বলি এক্সাম অ্যাপ্রোচ। অ্যাকচুয়ালি কথাটা অ্যাকচুয়ালি তাই হওয়া উচিত। এক্সামে কিভাবে আমি আনসার করব, এক্সাম অ্যাপ্রোচ। কুইক আমি কিভাবে ক্যালকুলেশন করব, এটা যদি আমি বেসিক জানি স্যার, আমি বলি এটা যদি বেসিক জানি, আমি যেটা বলি কোন একটা টপিক নিয়ে যদি আপনি ডিটেলস জানেন, বিলিভ করেন এটা কোনো টিচার আপনাকে শর্টকাট শেখান লাগবে না, কোনো বই থেকে আপনার দেখা লাগবে না যে কিভাবে তাড়াতাড়ি ম্যাথ করতে হয়। এটা খুবই চমৎকার একটা উত্তর। আসলে যারা শর্টকাট বলি বা যেটাই বলি, এটা তাদের পক্ষে সম্ভব যে একটা বিষয় সম্পর্কে ভালো ধারণা রাখেন। যিনি ধারণাই রাখেন না, আপনি যেটা বললেন, যিনি ফার্মগেট থেকে মিরপুর যাওয়ার পথ যিনি অভ্যস্ত, অলিগলি চিনে সবসময় আসা যাওয়া করেন, সে কোনো কারণে যদি তার শর্টকাট পথ সে খুঁজে নিতে পারবে। কিন্তু যে আসলে চিনেই না, জানেই না, তার জন্য শর্টকাট কিসের, সে আরো শর্টকাট করতে গিয়ে এটা বুমেরাং হওয়ার একটা পসিবিলিটি থাকে। খুবই চমৎকার একটা উদাহরণ দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এখন আমরা এই যে আমাদের যারা শুনছেন অনেকে সুন্দর সুন্দর, একজন বলেছেন এমডি আনোয়ার হোসাইন, ক্লাস অদিত্য দাস বলেছেন ক্লাস কত আওয়ার হবে? আমাদের ক্লাসগুলো 90 মিনিটস, 1.5 ঘন্টার ক্লাস হবে। ক্লাস 3টায় শুরু হলে 4:30টার দিকে শেষ হবে। আর এমডি আনোয়ার হোসেন নামের একজন লিখেছেন গ্রুপে ক্লাস। স্যার এখানে আমি একটু পারমিশন নিয়ে রাখতে চাই। প্লিজ বলেন স্যার। হ্যাঁ বলেন। যদি আল্লাহ করে আমি ক্লাস নেই, আশা করতেছি আমি ক্লাস নিব, আল্লাহ যদি বাঁচায় রাখে, তো এটা পারমিশন নিয়ে আমি অ্যাকচুয়ালি 90 মিনিট শেষ করতে পারি না। দেখা যায় আমার ক্লাসটা আরেকটু হয়তো এক্সটেন্ড হয়ে যাবে। ওরা শর্টকাট চাই, আর আপনি 90 মিনিট না কেন বলতেছি, আমরা 90 মিনিটসই বলতেছি, বাকি আপনাকে প্রিপারেশন নিয়ে আসতে হবে যে ভাই 90 মিনিটসে হবে না, আপনি মিনিমাম সময় নিয়ে আসবেন 2.5 ঘন্টা, এরকম সময় নিয়ে আসবেন। কারণ ক্লাস করবেন, ক্লাস করে আরেকজনকে জিজ্ঞেস করবেন, আলোচনা করবেন, তাহলে তো ব্যাপারটা আপনার শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে স্যার যেটা বলছেন আপনি মানে কম করে হলে 2 ঘন্টা সময় রাখবেন। আমরা ক্লাস টাইম 1.5 ঘন্টা, কিন্তু এটা 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত উঠানামা করতে পারে। মেন্টালি আমার মনে হয় স্যার এটা বলে দিয়েছেন, এটার জন্য আপনি মাথায় রাখবেন। এমডি আনোয়ার হোসেন বলতে চেয়েছেন গ্রুপে ক্লাসগুলো সব সময় থাকলে ভালো হতো আমাদের জন্য। আসলে কার জন্য কোনটা যে ভালো, আমরা ওই যে বললাম, আমরা এই যে ম্যাথস নিয়ে কথা বলছি, আমরা অনেকে শুনছি কারণ আমরা কেউ এটাতে আগ্রহ পাচ্ছি, কেউ এটা শোনার প্রয়োজন মনে করছি, বা অন্য একটা অ্যাঙ্গেল থেকে কিভাবে আলোচনা হচ্ছে সেটা জানার চেষ্টা করছি। অনেকের অনেক কারণ থাকে। কিসে যে আমাদের ভালো, এটা যদি আমরা সবাই বুঝতাম এটা খুব ভালো হতো। আমরা তো এইভাবেই মনে করছি যে ক্লাসের যে টাইমে হচ্ছে ওই সময় হয়ে এই ক্লাসটা ফিনিশ হয়ে যাবে, এটা আর থাকবে না। ওইটা হলে মনে হয় আপনাদের জন্য ভালো হতো। কারণ এটা রবীন্দ্রনাথের কথা। রবীন্দ্রনাথের একটা বই আছে, উপন্যাস আছে গোরা, সেখানে উনি বলেছিলেন একটু নিয়মের মধ্যে রাখা। এটা শেষের কবিতাতেও আপনি পাবেন। সবকিছুতে একটু নিজেকে একটু নিয়মের মধ্যে রাখাটাই ভালো। না হলে আমাদেরকে যখন ওপেন করে দেয়, খুলে দেয় অনির্দিষ্ট সময়ের জন্য, আমাদের আসলে কাজ হয় না। একটা কথা আছে, যেটা সবাই দেখে সেটা নাকি কেউই দেখে না। সুতরাং সময়টা কোনটা ভালো, এটাতে আমরা 12 আওয়ার্স 24 আওয়ার্স বলেছি, এটাই আপনার জন্য থাকবে। এর বাইরে আপনি আর নতুন একটা প্ল্যান দেবেন না প্লিজ। কারণ আমরা দেখেছি যারা পরে করবে বলে এদের আর পরে কাজটা হয়ে ওঠে না। আপনি বরঞ্চ আনোয়ার হোসেন, আপনি চেষ্টা করবেন 3টার ক্লাস আপনি 3টায় উপস্থিত হবেন, 4:30 5টায় শেষ হবে, আপনি তখনই শেষ করবেন। আপনার আশা করি আপনার উত্তর পেয়ে আছেন। ইমাম হোসেন ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাহমুদ স্যারকে আজকে সময় দেওয়ার জন্য। বেসিক ম্যাথ কোর্স ওরিয়েন্টেশন হয়ে গেল মার্চ ফরওয়ার্ডের। আশা করি আমরা প্রস্তুতি পর্বে যেভাবে আলোচনাগুলো এসেছে বা আমরা এটা নিয়ে যতটুকু রিসার্চ করেছি, আমার মনে হয় ইট উইল বি এ ভেরি ফ্রুটফুল একটা কোর্স। বিশেষ করে ম্যাথসে যারা ডেভেলপ করতে চান, যিনি ডেভেলপড অবস্থায় আছেন তিনি আরো ভালো করতে চান, যিনি উইক অবস্থায় আছেন মনে করেন তিনি যদি আরো ভালো করতে চান, আরো ডেভেলপ করতে চান, অথবা যিনি একেবারেই, আমি এটা বলবো যারা একেবারেই খুব সাধারণ অবস্থা থেকেও চেষ্টা করবেন, তাদের জন্য বেসিক ম্যাথ কোর্সটা আসলে আপনাদের জন্য সত্যি একটা উপকারী কোর্স হবে। মাহমুদ স্যার এই ম্যাথস বিষয়ে অনেক অভিজ্ঞ টিচার, অনেক দিন ধরে পড়াচ্ছেন। উনি ছেলে মেয়েদের দুর্বলতার জায়গাগুলো
লিমিটেশনস এর জায়গাগুলো এবং ভীতির জায়গাগুলো সম্পর্কে উনি খুব ভালো জানেন, যেভাবে উনি এক্সপ্লেন করলেন। আশা করি তার সেই এক্সপেরিয়েন্স থেকে তিনি আমাদের যারা সেবা প্রার্থী, আমাদের ছাত্রছাত্রী ভাই বোন, আপনারা যারা কেরিয়ার প্রত্যাশী আছেন, তাদের সবাইকে একটা ভালো সার্ভিস দিতে সক্ষম হবেন। এবং মার্চ ফরওয়ার্ড যেটা করে থাকে, আমরা বিশেষ করে আপনারা যারা শুনছেন তারা তো অবশ্যই আপনাদের মাধ্যমে আপনাদের নিজেদের অনুজ যারা আছেন, পরিচিত যারা আছেন, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে থাকা এবং আমাদের বোনদের যাদের সুযোগ আছে তাদেরকে মেনশন করে তাদেরকে এই কোর্সটা সম্পর্কে জানাবেন। আমরা ওই যে মাঝখানে আমি একবার বলেছিলাম, আসলে আমার একটা শেয়ারিং, আমার একটু মেসেজ পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু মানুষের উপকার করতে পারি। তো সুতরাং আপনারা এই কাজটা করবেন। মাত্র এই 750 টাকার মধ্যে যারা হয়তো কোর্স ফি হচ্ছে আপনার দাঁড়াচ্ছে 300-350 টাকা, বা বইয়ের জন্য হচ্ছে আপনার দাঁড়াচ্ছে 300-350, টোটালটা মিলেই 750 টাকা। সুতরাং আপনি এই কোর্সটা করেন। আর যার আর্থিক সীমাবদ্ধতা আছে সে তো ফ্রি রেজিস্ট্রেশন করার সুযোগ আছেই। মার্চ ফরওয়ার্ডের সমস্ত কোর্স কিন্তু ফ্রি করা যায় যদি আপনি উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে পারেন, এবং যে কারণটা আমাদের কাছে অ্যাপ্রুভ মানে কি অনুমোদনযোগ্য মনে হয়। তো আমরা যাদের কারণগুলো এরকম মনে হয়েছে, আমরা সবাইকেই এই পর্যন্ত ফ্রি করার রেজিস্ট্রেশন করার সুযোগ দিয়েছি আমাদের সবগুলো কোর্সে। সুতরাং আপনার টাকা নাই, সুতরাং আপনি কোর্সটা করবেন না তা না। আপনি টাকা না থাকলেও আপনি কারণটা বলে দিয়ে আপনি রেজিস্ট্রেশন করান, আপনার কোর্সটা করার সুযোগ হবে। তো এই কোর্সে আপনি রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনি বইটাও পেয়ে যাচ্ছেন, লেকচার গাইড যেটা বলছি সেটাও পেয়ে যাচ্ছেন। আর সাথে সাথে মাহমুদ স্যারের সাথে আমাদের ক্লাসগুলো করেন। প্রথমে 20টা ক্লাস করেন, ক্লাসগুলো করার পরে এই ফাঁকে ফাঁকে পার্সিয়াল টেস্টগুলো নিয়মিত দেন। পার্সিয়াল টেস্টগুলো নিয়ে আবার স্যার সলভ ক্লাস নেবেন। একটু সলভ ক্লাসটা যে কত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ম্যাথসের মতো সাবজেক্টগুলোতে, আপনি তখন হয়তো আপনার জন্য সমাধান বলা হচ্ছে, অন্য একজন প্রবলেম দিচ্ছে, স্যার তার সমাধান করছে, ভিতরে দেখবেন এর মধ্যে আপনার সমাধানটাই হয়ে যাচ্ছে। আমরা আশা করি এই কোর্সটা আপনাদের উপকারে আসবে। আপনারা সবাই খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। মার্চ ফরওয়ার্ড অ্যাপসে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন, অথবা আমাদের এই যে আপনারা যারা প্রোগ্রামটি দেখছেন সেখানে বিস্তারিত জানতে একটা নাম্বার আছে 01844674202 অথবা 01844674203। এই নাম্বারগুলো যে কোনো একটাতে ফোন করে, অফিস টাইম হচ্ছে আমাদের সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এর মধ্যে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন কোনো তথ্য জানতে হলে। মার্চ ফরওয়ার্ড অ্যাপসে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। নিজে রেজিস্ট্রেশন করুন, আপনার বন্ধু বান্ধব যারা আছেন, ভাই বোন যারা আছেন, ছোট যারা আছেন, তাদেরকেও রেজিস্ট্রেশনের জন্য উদ্বুদ্ধ করুন। আশা করি এই কোর্সে আমাদের সাথে, আমাদের মাহমুদ স্যারের সাথে, মার্চ ফরওয়ার্ডের সাথে আপনাদের একটা ভালো সময় কাটবে। তো যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই ম্যাথসের মতো একটা বিষয়ে শুনলেন, আমাদেরকে সময় দিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা, এবং বিশেষ করে আমাদের মাহমুদ স্যারকে কৃতজ্ঞতা জানিয়ে আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি। মাহমুদ স্যার এখানে শেষ করতে পারি তো নাকি? আমি জাস্ট এক মিনিট একটা বলি। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, এটা ধরেন মানে ওই অন্য ধর্মের লোকদের বা ওইভাবে অন্যভাবে রিলেট করার দরকার নেই। এটা অ্যাকচুয়ালি একটা ইউনিক ব্যাপার, ইউনিক কথা। কিন্তু আমি এটা ইসলাম ধর্মের রেফারেন্স দিয়ে বলতেছি ব্যাপারটা কিছু করছে, হয়তো এখানে অনেকের অন্য ধর্মেরও থাকতে পারে। হাদিসে এরকম একটা ব্যাপার আছে, মানুষ যখন কোনো নেয়ামতের শুকরিয়া যদি আদায় না করে, তাহলে আল্লাহ করেন কি ওই নেয়ামতটা তার থেকে ছিনিয়ে নেন। অনেক শক্ত কথা, কিন্তু যেমন ধরেন আমি যখন কোনো কারণে দেখা গেল আমি খুব শক্তি সামর্থ্য যখন আছে, তখন আমি আবাদত করলাম না, অনেক পরে গিয়ে আমি আবাদত করলাম, এর মানে কি তখন তো আমার এটা মানে হবে না, ওই রকম পাবো না। এটা কেন বলতেছি, এর মানে এই নয় যে ধরেন আমরা এখানে এই প্ল্যাটফর্মটা চালাইতেছি বলে আমরা এটার গুণগান গাচ্ছি, ব্যাপারটা এরকম না। আমি যদি এজ এ থার্ড পার্সন হিসেবে যদি আমরা এটা চিন্তা করতাম, এরকম একটা প্ল্যাটফর্ম, বিশেষ করে যারা আমরা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি বিভিন্ন, তাদের জন্য এটা অ্যাকচুয়ালি একটা নেয়ামত। এই ব্যাপারটা বুঝতে হবে। কিন্তু কেন, কিরকম নেয়ামত আমি বলি, এই নমিনাল ফিতে, আচ্ছা আপনি যদি অফলাইন থাকতো, খেয়াল করেন তো, এই যে অফলাইনে আপনি কি 750 টাকা দিয়ে কোনো কোর্স করতে পারতেন? এটাকে আপনি চিন্তাও করতে পারতেন? একটা বই কিনতে পারবেন 750 টাকা দিয়ে? কিরকম পাচ্ছেন দেখেন। আমি তো এই যে আজকে সকালে একটা স্টুডেন্ট ছিল, ওরা আমি অনলাইনে পড়াইছি, সে তো একদম রিয়েল ক্লাস যেভাবে নিচ্ছে। আমি আগেরটা কি ছিল, সে আমার সামনাসামনি ছিল, এখন সে দূরে আছে, আর কিচ্ছু না। কিন্তু আমাদের ক্লাসরুমের সেট আপটা তো ওইভাবেই দেয়া। তাহলে এই যে নমিনাল ফিতে আপনি এরকম এত বড় একটা সার্ভিস পাচ্ছেন, এই ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি আমি মনে করি এটা থ্রু মার্চ ফরওয়ার্ড, এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটা নেয়ামত। একটা মানুষ যদি এই ব্যাপারটা শুকরিয়া আদায় করা, মানে কি
তাহলে আর মানে কি, তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভর্তি হয়ে যান, এটা বলছি। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা রিয়েলাইজ করার জন্য আমি বলছি ইস্যুটা। কারণ এটা আপনি যদি থার্ড পার্সন হিসেবে চিন্তা করেন, এই মিনিমাম ফিতে ইভেন আপনারা, আমরা তো ফ্রিও কিন্তু দিচ্ছি, যার উপায় নাই সে কি করবে, পারতেছে না, সে কিন্তু এটা ফ্রিও করতে পারতেছে। সো এটা আমি মনে করি যারা আছেন তারা, ভাই আপনার তো প্রিপারেশন নেওয়াটা হলো মেইন। আপনার তো এখন চাকরি পাওয়ার জন্য প্রিপারেশন নিতেই হবে, আইদার মার্চ ফরওয়ার্ড হোক, বন্ধু বান্ধবের কাছ থেকে হোক, বড় ভাইয়ের হেল্প নিয়ে হোক, বা যেভাবেই হোক। আমি স্ট্রংলি বিলিভ করি, বা এখন যারা প্ল্যাটফর্ম চালাইতেছেন বা বিভিন্ন অর্গানাইজেশন আছেন, এর চেয়ে সহজ উপায়, এর চেয়ে সহজে সার্ভিসটা নেই আর দুনিয়ার কোথাও আপনি পাবেন। সো যারা গ্রুপে আছেন বা বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজন বা যাদেরকে আছেন, তাদেরকে রেফার করেন ব্যাপারটা, ইভেন নিজেরাও কুইক ডিসিশনে আসতে পারে না। অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার খুব চমৎকার ভাবে বলেছেন। এই ভালো সার্ভিসটা শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য ওপেন করে দেন। আর সামিরা নাবরা নামের একজন লিখেছেন, তিনি বলেছেন যে তার সে ফ্রির জন্য রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন কিন্তু এটা অ্যাপ্রুভ হচ্ছে না। আচ্ছা, যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন, আপনার হয়তো কোনো কারণটা ওদের কাছে লজিক্যাল মনে হয়নি যারা এই সংশ্লিষ্ট কাজ করে, অথবা আপনার যদি মনে হয় যে আপনি এটা পাওয়ার যোগ্য, আপনার অসুবিধা হলে আমি এম ওবায়দুল্লাহ চৌধুরী, আমাকে নিশ্চয়ই ওখানে দেখেন পেজে বা গ্রুপে, আমাকে একটু কাইন্ডলি ইনবক্সে জানাবেন, অথবা আমাদের মার্চ ফরওয়ার্ড ইনবক্সে জানাতে পারেন। জানালে সেক্ষেত্রে আপনার বিষয়টা আমরা বিবেচনা করব, উপযুক্ত কারণ যদি থাকে বা কেন হয়নি সেটা আমরা নিজেরা ইনকোয়ারি করে দেখব, নিজেরা ভেবে দেখব। তো আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। হ্যাঁ, খাদিজা তিয়া নামের একজন বলেছেন, স্যার ফ্রি রেজিস্ট্রেশন করলে তাকে কি ক্লাস ম্যাটেরিয়ালস বা কুরিয়ার করে দেওয়া হয়? আপনার যে কোর্সে আমরা যখন একটা কোর্স অফার করি, কোর্স সম্পর্কিত যে তথ্য আছে সবগুলো ওখানে দেওয়া হয়, একটু ভালো করে এটা পড়বেন। যেমন বেসিক ম্যাথ কোর্সের আমরা কিছু কোয়েশ্চেন আনসার দিয়েছি, সম্ভবত 12-15টা প্রশ্ন উত্তর দিয়েছি সেখানে, এবং আজকে আলোচনা এসেছে বেসিক ম্যাথ কোর্স আপনি রেজিস্ট্রেশন করবেন, ফ্রিও যদি আপনার রেজিস্ট্রেশন অনুমোদন হয় সেক্ষেত্রে আপনি কোর্সটা পেয়ে যাবেন অ্যাজ পার যেখানে গাইডলাইন দেওয়া আছে। সব কোর্সে একই রকম না, এক একটা কোর্সে একই রকম থাকে। সুতরাং কোনো কিছু কোর্স আছে যেগুলোতে হচ্ছে ফ্রি রেজিস্ট্রেশন করলে কোর্স ম্যাটেরিয়ালস পাঠানো হয় না বা পিডিএফ তার জন্য উন্মুক্ত নয়, কিন্তু বেসিক ম্যাথ কোর্সে সেটা ভিন্ন। সেটা যারাই রেজিস্ট্রেশন করবেন, সে টাকা দিয়ে হোক বা ফ্রি হোক, তারা সকলেই বইটা পেয়ে যাবেন। এটা আপনি প্রশ্ন উত্তরগুলো পেলে ওখানে আপনি জানবেন। তো থ্যাংক ইউ, আশা করি আপনারা শুনেছেন। এরপরেও প্রশ্ন থাকলে তো আমরা আছি, আমাদের সাথে তো কথাবার্তা হবে ইনশাল্লাহ। তো 10 জুলাই বিকাল 3টায় মার্চ ফরওয়ার্ডের বেসিক ম্যাথ কোর্সের ফার্স্ট ক্লাসটি হবে। সবাইকে সেই পর্যন্ত অপেক্ষা করার জন্য এবং অবশ্যই রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করছি। বন্ধু বান্ধবরা একসাথে রেজিস্ট্রেশন করুন, ভাই বোনরা একই ফ্যামিলিতে 2 ভাই থাকলে, 2 বোন থাকলে, ভাই বোন থাকলে একসাথে রেজিস্ট্রেশন করুন, যাতে এটা আবার ক্লাসে করার পর নিজেরা আবার এটা প্র্যাকটিস করতে পারেন। আসলে দ্য মোর ইউ প্র্যাকটিস, আপনি অনেক দ্য মোর ইউ কম্পিটেন্ট, আপনি দক্ষ হতে পারবেন। তো আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ দিন ইসলাম, ধন্যবাদ স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি। এখানে শেষ করছি। রাকিয়া নিশি, এটা আপনি মার্চ ফরওয়ার্ড অ্যাপসে যান, ওখানে আপনি রেজিস্ট্রেশনের নিয়মটা জানতে পারবেন। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, ধন্যবাদ।